আমি নীলাচল তালুকদার। আমার চ্যানেলের নামও নীলাচল তালুকদার। আজকে আমি তোমাদের সামনে যে ইউটিউব ভিডিওটা এনেছি সেটা হচ্ছিল ক্যাশবুক নিয়ে। ক্যাশবুক একটা বিজনেস ফার্মের যদি তার ট্রানজাকশন গুলো ঘটতে শুরু করে, সেই ট্রানজাকশন গুলোকে কিভাবে লিখতে হয়, কোথায় লিখতে হয়, ডবল এন্ট্রি সিস্টেম কি, সেই সম্পর্কিত ভিডিও কিন্তু অলরেডি আমি ইউটিউবে দেওয়া আছে। সেখানে দেখলে দেখতে পাবে ফ্রম জার্নাল টু ব্যালেন্স শিট, আমার নাম দিয়ে দেখবে সার্চ করে। ওটাতে কি করে ডবল এন্ট্রি সিস্টেমে কাজ এন্ট্রি করা যায় সেটা ওখানে বলা আছে। না, আজকে যেটা করব ভিডিওটা দেখাচ্ছি সেটা হচ্ছে হলো ক্যাশবুক। ক্যাশবুক কি, একটা ফার্ম যখন রান করে তখন তার হিসেবগুলোকে কিছু ভাগে ভাগ করে, ক্যাশ, ক্রেডিট, ব্যাংক, এরকম কিছু ট্রানজাকশন গুলোকে ভাগ করে নেয়। ক্যাশবুকটা কি, ক্যাশবুকটা হচ্ছিল যত ক্যাশ ট্রানজাকশন হবে, ইভেন ব্যাংক ট্রানজাকশনও কিন্তু ক্যাশবুকে লেখা হয়। কারণ ক্যাশবুকটার সিস্টেমটা কি, তার জন্য কি রুলস আছে, কেন ক্যাশবুক লেখা হয়, পুরো ব্যাপারটা তোমরা দেখো। আমি লিখেও রেখেছি, আমি মুখেও বলছি, দেখো। Only cash and bank transactions are recorded. No credit transaction is to be posted in cashbook. কোনো ধার বাকি হলে পরে কোনো ট্রানজাকশন ক্যাশবুকে লেখা হবে না। ক্যাশ ট্রানজাকশন বা ব্যাংকের থ্রু দিয়ে ট্রানজাকশন হলে সেগুলো ক্যাশবুকে লেখা হবে। নাম্বার 2 রুলসটা কি, ক্যাশবুকের ফরম্যাট ইজ অ্যাজ গুড অ্যাজ লেজার। ক্যাশবুকের ফরম্যাটটা একদম লেজারের মতো। যে কোনো লেজারের অ্যাকাউন্ট গুলো, ফেসবুকের ফরম্যাটটা হচ্ছিল লেজারের অ্যাকাউন্টের মতো, লেজার অ্যাকাউন্টের মতো। সেই লেজার অ্যাকাউন্টের ক্ষেত্রে কিভাবে লেজার রাখা হয় সেটা তো ওই ভিডিওতে বলা আছে। তো যখন ক্যাশবুকটা করব তখন আর ব্যাপারটা তোমরা বুঝতে পারবে। এবার হচ্ছে 3 নম্বর রুলস হচ্ছিল, all the receipts in cash or by check are recorded on the debit side, that is left side। এই যে ক্যাশবুকের ডেবিট সাইডটাতে সমস্ত রিসিপ্ট গুলো যেগুলো আমি পাচ্ছি, মানে বিজনেস পাচ্ছে, সেটা ক্যাশ পাক বা চেক পাক, সেইগুলো কিন্তু সমস্তটাই লেফট সাইডে বাঁ দিকে লেখা হয়। এই দেখো, আমি তোমাকে ক্যাশবুক একটা দেখাচ্ছি তোমাদেরকে। এই যে ক্যাশবুক, এই যে ক্যাশবুকের ফরম্যাটটা, এই যে লেফট সাইডটা হচ্ছে ডেবিট সাইড, রাইট সাইডটা হচ্ছে ক্রেডিট সাইড। এখানে দুটো ভাগ, এই ভাগটা করা আছে। এই পুরো পার্টটা হচ্ছে ডেবিট পার্ট, এই পুরো পার্টটা হচ্ছিল ক্রেডিট পার্ট। এই দিকটা হচ্ছিল রিসিপ্ট, যত রিসিপ্ট করবে, মানে ফার্ম যত রিসিভ করবে, চেক হোক, ব্যাংক হোক, ক্যাশ হোক, সমস্তটা এইখানে আসবে। আর যত পেমেন্ট করবে ক্যাশের থ্রু দিয়ে, ব্যাংকের থ্রু দিয়ে, সব এইখানে আসবে। মানে ক্যাশবুক হচ্ছিল সমস্ত ক্যাশের রিফ্লেকশন। All receipts in cash or by check are recorded in the debit side. All payments in cash or by check are recorded on the credit side. যদি পেমেন্ট হয় তাহলে এই সাইডটাতে দেওয়া হবে, এবং সেটা কিন্তু ক্যাশ বা ব্যাংকের থ্রু দিয়ে হতে হবে, তাহলে কিন্তু এদিকে লেখা হবে। এইবার ছিল নাম্বার 5, only cash account in ledger is as good as single column cash book। যদি লেজারে একটা ক্যাশ অ্যাকাউন্ট থাকে তাহলে ক্যাশ অ্যাকাউন্টটা কিন্তু একদম ক্যাশ বুকের মতোই বিহেভ করছে। মানে ক্যাশ অ্যাকাউন্ট যা, ক্যাশ বুকও তাই। দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছিল, ক্যাশ অ্যাকাউন্টটা হচ্ছিল জার্নাল করার পর সেখানে লেজার করার সময় আমরা ক্যাশ অ্যাকাউন্টটা করছি, আর ক্যাশ বুকটা হচ্ছিল যখনই ট্রানজাকশনটা ঘটছে, সেটা ক্যাশ ট্রানজাকশন, ব্যাংক ট্রানজাকশন, তখনই কিন্তু ক্যাশ বুকে লিখে নিচ্ছি, সেটা কিন্তু আর জার্নালে লিখছি না। দুটোর মধ্যে ডিফারেন্স এইটুকুই, ঠিক আছে? কিন্তু ফরম্যাটটা একই, একই নেচারে লিখতে হয়। আর বোথ ক্যাশ অ্যান্ড অ্যাকাউন্ট অ্যান্ড ব্যাংক অ্যাকাউন্ট ইন লেজার জয়েন্টলি পারফর্মস দ্য ফাংশন অফ ডবল কলাম ক্যাশ বুক। যদি লেজারে একটা শুধু ক্যাশ অ্যাকাউন্ট থাকে সেটা কিন্তু সিঙ্গেল কলাম ক্যাশ বুকের নেচার হয়ে গেল। আর যদি ব্যাংকে লেজারে যদি দুটো অ্যাকাউন্ট থাকে, একটা ক্যাশ অ্যাকাউন্ট, একটা ব্যাংক অ্যাকাউন্ট, দুটো মিলে কিন্তু জয়েন্টলি ও ডবল কলাম ক্যাশ বুকের আর কি। মানে ডবল কলাম ক্যাশ বুকে তোমাদের দেখাই, ডবল কলাম ক্যাশ বুকে কিন্তু দুটো কলাম আছে, একটা ক্যাশ ব্যাংক আর এদিকেও ক্যাশ ব্যাংক, মানে ডেবিট সাইডও ক্যাশ ব্যাংক, ক্রেডিট সাইডও ক্যাশ ব্যাংক, দুটো কলম আছে, এই জন্য ডবল কলম বলা হচ্ছে। এবার
নম্বর পয়েন্টটা কি? নম্বর পয়েন্টটা হচ্ছিল স্মল ফার্মস উইথ লো ক্যাশ ট্রানজাকশনস ডু নট মেইনটেইন ক্যাশ বুক সেপারেটলি। যারা ছোট ফার্ম তারা কিন্তু ক্যাশ ট্রানজাকশনের জন্য আলাদা ক্যাশ বুক মেইনটেইন করে না। তারা কি করে? স্মল ফার্মস মেক অল দ্য এন্ট্রিজ ইন জার্নাল এন্ড দেন লেজার। তখন ছোট ফার্ম গুলো কি করে? সমস্তটাই জার্নালে করে লিখে নেয়। জার্নালের পরে যখন সে লেজার করে তখন সেখানে সে ক্যাশ অ্যাকাউন্ট খুলে, ব্যাংক অ্যাকাউন্ট খুলে, যেটা খুলে সেটা লাগবে সেটা খুলে নেয়। আর ক্যাশ অ্যান্ড ব্যাংক অ্যাকাউন্ট ইন লেজার সার্ভস দ্য পারপাস অফ দ্য ক্যাশ বুক। তখন যখন এই ক্যাশ বুকের যে পারপাসটা সেইটা কিন্তু কি দিয়ে সার্ভ করছে? যখন ক্যাশ অ্যাকাউন্ট ব্যাংক অ্যাকাউন্ট লেজারে খোলা হচ্ছে সেটা দিয়ে সার্ভ করছে স্মল ফার্ম গুলোর ক্ষেত্রে। আর নাম্বার 7 হচ্ছিল বিগ ফার্মস রেকর্ড অল দ্য ক্যাশ এন্ড ব্যাংক ট্রানজাকশনস। যদি হিউজ ট্রানজাকশন যদি হয়, অনেক ট্রানজাকশন হয় ইন ক্যাশ বুক, সেটা ডবল অর ট্রিপল কলম ক্যাশ বুকে লেখা হয়। হিউজ ট্রানজাকশন মানে তাদের অনেক ক্যাশ ট্রানজাকশন, ব্যাংক ট্রানজাকশন। দেখো ডিসকাউন্ট অ্যালাউড, ডিসকাউন্ট রিসিভড, ক্যাশ ব্যাংক, এই 3টে কলম নিয়ে, এই জন্য এটাকে বলা হয় ট্রিপল কলম ক্যাশ বুক। এইবার যদি অনেক ট্রানজাকশন হয় তখন তারা কি করে? ওই ডাইরেক্ট ক্যাশ বুকের ক্যাশের এন্ট্রি গুলো, ব্যাংকের এন্ট্রি গুলো ওই ক্যাশ বুকের থ্রু দিয়ে করে। সেটা ডাবল কলম হতে পারে, ট্রিপল কলমও হতে পারে। তো সেইটা কি জন্য করে? যে সমস্ত ক্যাশ ট্রানজাকশন গুলোকে বা ব্যাংক ট্রানজাকশন গুলোকে যাতে জার্নালে লিখলে পরে জার্নালটা অনেক মোটা হয়ে যাবে, অনেক ভারী ভাড়া হয়ে যাবে, সেইটাকে মিনিমাইজ করার জন্য, জার্নালের বার্ডেনটাকে মিনিমাইজ করার জন্য, কম করার জন্য ক্যাশ বুকটা মেনটেন করা হয়। ক্যাশ বুকটা ক রকমের? 3 রকমের। একটা হচ্ছিল সিঙ্গেল কলম ক্যাশ বুক, একটা হচ্ছিল ডবল কলম ক্যাশ বুক, আর ট্রিপল কলম ক্যাশ বুক। সিঙ্গেল কলমে শুধু ক্যাশ অ্যাকাউন্ট ক্যাশ কলমটা থাকবে, ডবল কলমে ক্যাশ ব্যাংক দু সাইডেই থাকবে, ট্রিপল কলমে ডিসকাউন্ট ক্যাশ ব্যাংক দু সাইডেই থাকবে। আর আরেকটা টাইপের ক্যাশ বুক আছে, সেটা হচ্ছিল পেটি ক্যাশ বুক। সমস্ত ক্যাশ বুক, এই 3টে টাইপ। আর এই পেটি ক্যাশ বুকটা পুরোটাই আমি দেখাবো আজকে ভিডিওতে। এবার দেখো, এর মধ্যে একটা দুটো জিনিস মনে রাখতে হবে তোমাদেরকে, যে এই ক্যাশ বুক লেখার সময় জিএসটির একটা ব্যাপার তোমাদেরকে খেয়াল রাখতে হবে। একটা হচ্ছিল ইনপুট জিএসটি আসবে, আর একটা হচ্ছে আউটপুট জিএসটি। জিএসটি কি? গুডস এন্ড সার্ভিস ট্যাক্স। যত ইনডাইরেক্ট ট্যাক্স আছে সেই ট্যাক্সটাকে 2017 সালে একটা মার্চ করে সেন্ট্রাল থেকে এটা নতুন সিস্টেম করা হয়েছে, সবার থেকে এটা বন্ধ করে দিয়ে এটা নতুন সিস্টেম চালু করেছে, সেটা হচ্ছে জিএসটি, গুডস এন্ড সার্ভিস ট্যাক্স। এই গুডস এন্ড সার্ভিস ট্যাক্স এর ইনপুট জিএসটি হয় আর আউটপুট জিএসটি। ইনপুট জিএসটি কি? জিএসটি পেইড এট দ্য টাইম অফ পারচেজ। কোনো কিছু পারচেজ করার সময় যদি আমি ট্যাক্স দিই, সেটা ইনডাইরেক্ট ট্যাক্স, সেটাকে কিন্তু জিএসটি বলা হয়। সেটাকে কিন্তু আমাকে লিখতে হবে, যে সেই ট্যাক্সটা দিচ্ছি পারচেজের সময়, সেটাকে আমাকে অ্যাকাউন্টে লিখতে হবে ইনপুট জিএসটি হিসাবে। আউটপুট জিএসটি কি? জিএসটি কালেক্টেড এট দ্য টাইম অফ সেল। যখন আমি সেল করতে যাচ্ছি তখন যদি সেল প্রসিডস, সেল ভ্যালু, তার উপরে যদি আমি কোনো জিএসটি কাস্টমারদের থেকে নিই, কালেক্ট করি, সেটাকে কিন্তু আউটপুট জিএসটি হিসাবে আমি লিখবো। এই পুরো ব্যাপারটা কিন্তু তোমরা যখন আমি এই ক্যাশ বুক করবো, এই জিএসটি ব্যাপারটাও তোমরা বুঝতে পারবে, পুরো ব্যাপারটা বুঝতে পারবে। এইবার দেখতে থাকো, আমি তোমাদের সিঙ্গেল কলম ক্যাশ বুক এই এক্সেলেই দেখাবো। এখন দেখো সিঙ্গেল কলম ক্যাশ বুক কিভাবে করতে হবে। আমি একটা এক্সাম্পল নিয়ে রেখেছি অলরেডি, এটা দেখে তোমাদের সিঙ্গেল কলম ক্যাশ বুকটা কি করে করতে হয় সেটা আমি দেখাচ্ছি। কি বলেছে? প্রিপেয়ার সিঙ্গেল কলম ক্যাশ বুক ফর দ্য মান্থ অফ নভেম্বর 2023 অফ মেসার্স পিন্টু লিমিটেড ফ্রম দ্য ফলোইং পার্টিকুলার্স। এই ফলোইং পার্টিকুলার্স থেকে, মানে ট্রানজাকশন গুলো থেকে অ্যাকচুয়ালি যে ডেট ওয়াইজ আছে সেগুলো ধরে নিয়ে সেগুলো আমরাই কি করে সিঙ্গেল কলম ক্যাশ বুকটা করছি। এবার দেখো, ইন দ্য বুকস অফ পিন্টু লিমিটেড, এই যেখানে বলা আছে পিন্টু লিমিটেড, ইন দ্য বুকস অফ পিন্টু লিমিটেড এর বই ক্যাশ বুক সিঙ্গেল কলম লিখে দিয়েছি, এটা সিঙ্গেল কলম লিখে দিয়েছি। এইবার দেখো, এই যে ফরম্যাটটাতে বলা আছে, বাঁদিকে হচ্ছিল ক্রেডিট, ডান দিকে হচ্ছিল বাঁদিকে হচ্ছিল ডেবিট, ডান দিকে হচ্ছিল ক্রেডিট। এই ডেবিট পার্টটা হচ্ছিল এইখান থেকে এই পর্যন্ত হচ্ছিল ডেবিট পার্ট। এটা হচ্ছিল সমস্ত রিসিপ্ট, যত ক্যাশ ব্যাংক রিসিপ্ট হবে সমস্ত কিন্তু এই সাইডটাই আসবে। যদিও সিঙ্গেল কলম এখানে শুধু ক্যাশটাই আসবে, ব্যাংকটা আসবে না, তবুও বলে দিচ্ছি যে এইটা রিসিপ্ট সাইড, যত রিসিভ করবো ততটা। আর এটা হচ্ছিল, এই পার্টটা হচ্ছিল ক্রেডিট পার্টটা হচ্ছিল পেমেন্ট সাইড, যত পেমেন্ট করবো ক্যাশ ব্যাংক
কোনো ধার বাকির ব্যাপার কিন্তু না ডেবিট সাইডে আসবে না ক্রেডিট সাইডে আসবে। তাহলে এই সাইডটা হচ্ছিল রিসিভ, যত ইনকাম হবে আসবে সেটা হচ্ছিল এই সাইডটা আসবে, আর যত আমি পেমেন্ট করব ক্যাশ ব্যাংক এইটা এই সাইডটা আসবে। তাহলে দেখো ক্যাশ ইন এন্ড 1 লাখ 1/11/23। তাহলে 1/11/23 আমি কি লিখলাম, বাই টু ব্যালেন্স বিডি। টু ব্যালেন্স বিডি কেন, কোনো লেজার করার সময় যে এই লেজারের ফরম্যাটেই বলছি যে ক্যাশ বুকটা লিখতে হয়, এই জন্য ডেবিট সাইডটা লেখার সময় টু দিয়ে স্টার্ট করতে হবে, আর ক্রেডিট সাইডটা লেখার সময় বাই দিয়ে স্টার্ট করতে হবে। তাহলে এই টু ব্যালেন্স বিডি মানে এই ব্যালেন্সটা আমার ফেভারেবল ব্যালেন্স, সেজন্য এটা ডেবিট ব্যালেন্স। ডেবিট ব্যালেন্স মানে তাহলে ডেবিট দিকে লিখবো, 1 লাখ টাকা ডেবিট ব্যালেন্স আছে। আর 2/11 গুডস সোল্ড 2 লাখ টাকার, চার্জ জিএসটি সিজিএসটি 6% মানে 2/11 সেল করেছি 2 লাখ টাকা, এই এটা আমার তো ইনকাম, তাহলে ডেবিট সাইডে আসবে টু সেলস। ট্রানজাকশন হচ্ছিল অ্যাকচুয়ালি ক্যাশ অ্যাকাউন্ট টু সেলস 2 লাখ। আর এইবার এই যে তখন বলেছিলাম যে জিএসটি ব্যাপারটা দেখে নাও, যেহেতু সেলস এর সাথে হচ্ছিল আউটপুট জিএসটি হয়, তো আউটপুট সিজিএসটি 6%, আউটপুট জিএসটি 6%, দুটোই আলাদা করে দেখাতে হবে এবং সেলস এর উপর হিসাব করতে হবে, এটা বলে দিয়েছে এখানে, যেহেতু সেলস এর উপর 6% ইচ, এই জন্য এটা দেখাতে হবে। আচ্ছা এবার হচ্ছিল 5/11। 5/11 পারচেজ গুডস অফ 1 লাখ ফ্রম বারবি, সিজিএসটি এন্ড জিএসটি পেড 6% ইচ। তাহলে বারবি থেকে গুডস পারচেজ করেছি, সেটা জিএসটি এই যেহেতু এখানে পারচেজ গুডস অফ 1 লাখ ফ্রম বারবি, ক্যাশ না ব্যাংকের থ্রু দিয়ে কিছু বলেনি, অথচ নামটা দিয়ে দিচ্ছে। সবসময় জানবে যখন শুধু নাম দিয়ে দেবে, ক্যাশ বা ব্যাংক বলবে না, তখন ধরে নেবে এটা ক্রেডিট। তাহলে এটা ক্রেডিট পারচেজ, তাহলে নিশ্চয়ই এখানে আসবে না, আমি এখানে লিখিও নি, ঠিক আছে, ক্যাশের ব্যাপার নেই। এই যে লাল রেড মার্ক করে দিয়েছি এই ডেট গুলো। আচ্ছা 8/11 হচ্ছে পারচেজ স্টেশনারি 2000 টাকা ইন ক্যাশ, সিজিএসটি এসজিএসটি পেড 6%। 8/11 স্টেশনারি পারচেজ করেছি, 8/11 বাই স্টেশনারি 2000 টাকা 6%, যেহেতু এটা পারচেজের সঙ্গে তাই ইনপুট সিজিএসটি, এটা সেলস এর সাথে ছিল আউটপুট সিজিএসটি, আগে বলে দিয়েছি তোমাদের। তো ইনপুট সিজিএসটি 6% 120 টাকা, ইনপুট এসজিএসটি 120 টাকা। 8 তারিখ। এবার ছিল 9 তারিখ। 9 তারিখে পারচেজ গুডস অফ ₹1 লাখ ফ্রম হাবিল ইন ক্যাশ। এই দেখো এটার সাথে ডিফারেন্সটা কি, এখানে নামটা বলেছে এখানে নামটা বলেছে, কিন্তু নামটা বলে এখানে ক্যাশ বলেছে, তার মানে হচ্ছিল এটা ক্যাশে কেনা হয়েছে। তাহলে এইখানে এটা ক্যাশ বুকে আসবে 9/11-তে, 9/11-তে ক্যাশ বুকে আসবে। বাই পারচেজ 1 লাখ, বাই ইনপুট সিজিএসটি 6% 6000 টাকা, বাই ইনপুট জিএসটি 6% 6000 টাকা 9 তারিখে। 12 তারিখটা দেখো, sold goods to Sanjay of rupees 50,000, charge GST SGST 6% each। এটাও বিক্রি, এইখানে বিক্রিটা কিন্তু যেটা করেছি সঞ্জয়কে, সেটা ক্যাশে না ব্যাংকে কিচ্ছু বলা নেই, শুধু সঞ্জয়ের নামটা দেওয়া আছে। তার মানে নাম দেওয়া থাকলে তার সঙ্গে যদি ক্যাশ বা ব্যাংক যদি বলা না থাকে, তাহলে ধরতে হবে এটা কিন্তু ক্রেডিট। সেটা কিন্তু পারচেজের ক্ষেত্রেও তাই, সেলস এর ক্ষেত্রেও তাই। তাহলে এইটাও আসবে না, এই 12/11 জন্য রেড মার্ক করে রেখেছি, তুমি বুঝতে পারবে এটা আমি ক্যাশ বুকে নেব না। 19/11 ক্যাশ ডিপোজিটেড টু ব্যাংক, ব্যাংকে আমি ক্যাশ টাকা ডিপোজিট করেছি। তাহলে ট্রানজাকশনটা কি হয়েছে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, কেন ব্যাংক হচ্ছিল অ্যাসেট, রিয়েল ওই আগে আমার যে আগে একটা ভিডিও আছে দেখবে, ওখানে বলা আছে যে ডবল এন্ট্রি সিস্টেমে পার্সোনাল অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্ট, তার সূত্র কি, তার রুলস কি। ব্যাংক হচ্ছিল রিয়েল অ্যাকাউন্ট, তাই রিয়েল অ্যাকাউন্টে হচ্ছিল যে যে অ্যাসেট, অ্যাসেট ইনক্রিজ করছে, ব্যাংক বেড়ে যাচ্ছে, ব্যাংকে ডিপোজিট করছে, ব্যাংকের অ্যাসেট বেড়ে যাচ্ছে, তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। ক্যাশ তো আমার থেকে বেরিয়ে চলে যাচ্ছে, গোজ আউট, তাহলে ক্রেডিট। তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, তাহলে আমি ক্যাশ কথাটা লিখবো না, ক্যাশ অ্যাকাউন্টের ক্যাশ কথাটা লিখবো না, তাহলে শুধু বাই ব্যাংক, এই বাই ব্যাংক বলে 1 লাখ টাকা লিখে দেবো, ঠিক আছে। আচ্ছা তো এখানে বলতে পারো যে সিঙ্গেল কলম অথচ ব্যাংকের ব্যাপারটা আসলো কেন, ব্যাংকের ব্যাপারটা আসলো এই কারণে, আমার তো ক্যাশ বেরিয়ে গেছে, তার ক্যাশের খরচাটা তো দেখাতে হবে, এখানে এই দিকটা তো খরচ হয়ে গেল, ক্যাশটা আমার থেকে বেরিয়ে চলে গেছে, সেটা দেখাতে হবে, কিভাবে বেরিয়ে গেল, বাই ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট হয়েছে তাই জন্য ওইটা। আচ্ছা এইবার হচ্ছিল 25/11 সোল গুডস টু হামিদা অফ ₹40,000 and received a check charge এত। এবার এই যে হামিদার কাছে আমি 40,000 টাকার মাল বিক্রি করেছি, এটা কিন্তু ক্যাশে নয় বা ক্রেডিটে নয়,
চেকের থ্রু দিয়ে, মানে ব্যাংক, এটা তাহলে ব্যাংক, যেহেতু এখানে ব্যাংক কলম আমি নিয়ে শুধু সিঙ্গেল কলমটা নিয়েছি, তাহলে এইখানে কিন্তু আমি এই হামিদার কেসটা লিখবো না। শুধু ডবল কলম যদি হতো তাহলে কিন্তু এটা লেখার সিস্টেম ছিল। আচ্ছা, 26/11 হচ্ছিল পেইড আ চেক অফ রুপিস 3,30,000 টু বারবি ইন ফুল এন্ড ফাইনাল সেটেলমেন্ট অফ পারচেজ। তো বারবিকে 3,30,000 টাকার একটা চেক দিয়েছি। তো এইটাও তো চেক, মানে এইটা তো আমি সিঙ্গেল কলম ক্যাশবুক, তো সিঙ্গেল কলম ক্যাশবুকে আমি কখনোই এই এন্ট্রিটা করতে পারবো না। কেন, এখানে তো শুধু ক্যাশের এন্ট্রি হবে, ব্যাংকের এন্ট্রি তো কিছু হবে না। কেন, এখানে আমি চেক দিয়েছি মানে আমার নিশ্চয়ই ক্যাশ বেরিয়ে যায়নি আমার থেকে, যা বেরোবে সেটা হচ্ছিল ব্যাংক থেকে বেরোবে। সুতরাং এটা আমার ক্যাশের সঙ্গে কোনো রিলেশন নেই, তাহলে ক্যাশবুকে এন্ট্রি করার কোনো জায়গা নেই। এবার 28/11 হচ্ছে স্যালারি পেইড টু স্টাফ ইন চেক। এটাও দেখো, স্টাফকে আমি চেক দিয়েছি কি জন্য, স্যালারির জন্য, স্যালারি পেমেন্ট করার জন্য। তাহলে স্যালারি পেমেন্ট করার জন্য চেক দিয়েছি, তাহলে আমার ক্যাশ থেকে তো খরচা হয়নি, হচ্ছে ব্যাংক থেকে খরচা। তাহলে ক্যাশের মধ্যে আমার ইনকামও না, এক্সপেন্সও না, তাহলে ক্যাশ ব্যাংক থেকে যখন যাবে ওটা ব্যাংকে এন্ট্রি হবে। আমার সিঙ্গেল কলম ক্যাশ বুকে কিন্তু এটা কোনো এন্ট্রি হবে না। এটা কিন্তু যদি হতো, ডবল কলম হলে হতো। এর 29/11 বলা হচ্ছে যে গুডস পারচেজ অন ক্রেডিট ফ্রম রমা অফ রুপিস 1,50,000 জিএসটি এসজিএসটি 6% ইচ। এই যে রমার কাছ থেকে কিন্তু কিনেছে, আবার ক্রেডিটে কিনেছে সেটাও বলে দিচ্ছে। এটা যদি ক্রেডিট নাও বলা থাকতো, ক্যাশ না বলা থাকতো, তাহলেও কিন্তু এটাকে আমি ক্রেডিটই ধরতাম, মানে ধারে। নাম বলা পরেও যদি ক্রেডিট কথা লেখা থাকে, এটা এমনিতেই ক্রেডিট, ধার, তারপরে নাম বলে দিয়ে আবার ক্রেডিট বলে দিয়েছে জন্য এটা ধারই। ঠিক আছে, তাহলে এই ধারের ব্যাপারটা ক্যাশবুকে আসবে না। এবার 30/11 গুডস সোল্ড অফ 80,000 ইন অন ক্রেডিট টু পরিধি চার্জ জিজে। এবার পরিধির কাছে মাল বিক্রি করেছি 80,000 টাকা অন ক্রেডিট, নাম দিয়েছি, আবার ক্রেডিটে যে বিক্রি করেছি সেটাও বলে দিচ্ছি, তাহলে সেটাও কিন্তু এই ক্যাশবুকে আসবে না, কারণ এটা ধারে, ধারের বিক্রির ব্যাপার কিছুতেই, বা ধারের পেমেন্টের ব্যাপার কিছুতেই এখানে আসবে না। তাহলে এখানে ক্যাশবুকের হয়ে গেল। ক্যাশবুকের কিন্তু সিঙ্গেল কলমের ক্ষেত্রে বা ডবল কলমের ক্ষেত্রে ক্যাশ কাম কলমটা, এই ক্যাশ কলমটা কিন্তু সবসময় ডেবিট সাইডটা আগে যোগ দিয়ে দেবে। কারণ হচ্ছিল ডেবিট সাইডটা সবসময় নিশ্চয়ই বেশি আছে ক্রেডিট সাইড থেকে, অথবা তার সমান আছে। কখনোই ক্রেডিট সাইড থেকে ডেবিট সাইডটা কম এ হতে পারে না। ক্রেডিট সাইডটা বেশি মানে এক্সপেন্স বেশি, ইনকাম কম বা আমার টাকা নেই এ হতে পারে না। কি করে আমি টাকা দিয়েছি, তাহলে টাকা দিতে পারবো না, না আমার কাছে টাকাই নেই আমি টাকা দিয়ে দেবো, এটা হয় কখনো? তার মানে নিশ্চয়ই আমার কাছে টাকা ছিল এবং তার জন্য টাকা দিতে পেরেছি। তাহলে টাকা ছিল, টাকা দিতে পেরেছি, মানে কি কি প্রসেস হতে পারে? একটা হচ্ছিল যে যা টাকা ছিল সব টাকাই আমি খরচা করে ফেলেছি, অথবা যা টাকা ছিল তার থেকে কম খরচা করেছি, হতে পারে। এইখানে কিন্তু আমার কম খরচ হয়েছে। কত টাকা কম খরচ হয়েছে? আমি টোটাল করলাম এখানে 3,24,000, এটাও 3,24,000 বসাবো। বসিয়ে লেজারে তোমরা দেখেছো, দেখবে ওই আগের ভিডিও যেটা দেখে জার্নাল টু ব্যালেন্স শিট, সেখানে কি করে ব্যালেন্সিং করতে হয় সেটা এখানেও ব্যালেন্সিং একই টাইপের করতে হবে। এইখানে ব্যালেন্স সিডি দিয়ে এই টাকাটা, যেইটুকু কম টাকা আছে সেই টাকাটা বসাতে হবে, এইটা দিয়ে এই টোটালটাকে মিলিয়ে দিতে হবে। এই যে কম টাকা আছে, কি কম টাকা আছে, মানে আমার এক্সপেন্স সাইডটা কম আছে, তার জন্য ব্যালেন্স সিডি দিয়ে এটাকে মেলা হয়েছে। তো এক্সপেন্স সাইডটা যদি কম থাকে, তাহলে ইনকাম সাইডটা বেশি আছে, ইনকাম সাইড মানে ডেবিট সাইড, তাহলে এই ব্যালেন্সটা অবশ্যই ডেবিট ব্যালেন্স। তখন আমি কি করবো, যেই মাসের জন্য আমাকে ক্যাশ বুক করতে বলেছে তার ঠিক পরের মাসের পরের ডেটটা, ফার্স্ট ডেটটাতে দিয়ে আমি কি লিখে দেবো, December 1, এই যে নভেম্বর শেষ হয়ে গেল, December 1 টু ব্যালেন্স বিডি 109,760, 1,09,760, এটা ব্যালেন্স বিডি করে এটাকেই টেনে নেবো। গ্রিন কালার করে দিয়েছি ইচ্ছে তো তোমাদের বোঝার সুবিধার জন্য, তোমাদের কালার করার কোনো প্রয়োজন নেই, এটা দেখতে সুবিধা হবে যে কিভাবে আমি আনলাম। তাহলে এইটা ক্রেডিট সাইডে লিখেছি মানে এটা ক্রেডিট ব্যালেন্স নয়, ডেবিটটা বেশি আছে বলে ক্রেডিট সাইডে দিয়ে এটাকে মেলাতে হয়েছে, তার জন্য এটা ডেবিট ব্যালেন্স, তাহলে ডেবিট সাইডেই পরের বার এসে যাবে। এবার দেখতে থাকো এই সিঙ্গেল কলম ক্যাশবুক, আশা করি বুঝতে অসুবিধা হবে না। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করতে পারো, ফোন নাম্বার দিয়ে দিতে পারো, মেইল অ্যাড্রেস দিয়ে দিতে পারো, আমি ওখানে অ্যান্সার করে দেবো, তোমাদের কোনো বুঝতে কোনো অসুবিধা হবে না। এবার পরে দেখতে থাকো যে ডবল কলম ক্যাশবুকটা কি করে করতে হয়। এবার দেখো
আমি যে ভিডিওটা দেখাচ্ছি সেটাতে তোমরা দেখতে পাবে যে ডবল কলম ক্যাশবুক করার জন্য কি পদ্ধতি মেনটেন করতে হয়। তো এই জন্য কি করেছি, তোমার সিঙ্গেল কলম ক্যাশবুকের যে এক্সাম্পলটা নিয়েছিলাম সেই এক্সাম্পলটারই কিছু মডিফাই করে মোটামুটি ওইটাকে ধরে নিয়ে ডবল কলম, যাতে তোমরা বুঝতে পারবে, ডিফারেন্সিয়েট করতে পারবে যে সিঙ্গেল কলমের সাথে ডবল কলমের ডিফারেন্সটা কোথায় দাঁড়াচ্ছে গিয়ে, কেন সিঙ্গেল কলম, কেন তাতে কি ইয়ে হচ্ছিল, মানে কিভাবে করছিলাম, আর ডবল কলমটা কি করে করছিলাম। তার জন্য তোমার ট্রানজেকশন গুলো ধরে ধরে দেখলে বুঝতে পারবে যে ওইখানে কিভাবে ট্রিট করেছি, এখানে কিভাবে ট্রিট করেছি। এবার দেখো 11-23 ক্যাশ ইন হ্যান্ড 1 লাখ টাকা, সেই ফরম্যাট একই, ইন দ্য বুকস অফ পিন্টু লিমিটেড ক্যাশ বুক, ডবল কলম লিখলাম। এই 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 পুরো সাইডটা হচ্ছিল ডেবিট সাইড, আর এই পুরো সাইডটা হচ্ছিল ক্রেডিট সাইড। ডেবিট সাইডটা হচ্ছিল রিসিপ্ট সাইড, যা রিসিভ করব সমস্তটা এখানে ঢুকবে, ক্যাশ ব্যাংক সবই এখন যেহেতু ডবল কলম করছি, আর পেমেন্ট সাইডে ক্যাশ ব্যাংকের থ্রু দিয়ে যত পেমেন্ট করব সমস্তটা এখানে আসবে। কোনো ক্রেডিট বা ধার কিছুই কিন্তু এখানে না ডেবিট না ক্রেডিট কোথাও কোনো দিকেই আসবে না। তাহলে ডেবিট সাইডে কলমে দেখতেই পাচ্ছ যে কি কি থাকছে, ডেট পার্টিকুলার, সেলএফ মানে লেজার ফোলিও, মানে এটা লেজার যখন পোস্টিং করবো তখন লেজার ফোলিও, ক্যাশ আর ব্যাংক। আবার এখানে ডেট পার্টিকুলার, সেলএফ, লেজার ফোলিও, ক্যাশ আর ব্যাংক। এইভাবেই কিন্তু ফর্ম ডবল কলমে, সিঙ্গেল কলমে যেন শুধু ক্যাশ থাকে, ডবল কলমে ক্যাশ ব্যাংক দুটোই আসবে। তাহলে ক্যাশ ইন হ্যান্ড 1 লাখ টাকা 1/11, তাহলে 1/11-তে টু ব্যালেন্স বিডি, মানে ক্যাশ ইন হ্যান্ড মানে হচ্ছিল আমার ডেবিট ব্যালেন্স, কিছু বলা থাকবে না, মানে ডেবিট ব্যালেন্স 1 লাখ টাকা। অবশ্যই ক্যাশের ক্ষেত্রে কিন্তু সবসময় ডেবিট ব্যালেন্সই থাকে, ওপেনিং ব্যালেন্সটা, তো সেইটা 1 লাখ টাকা। ক্রেডিট ব্যালেন্স ক্লোজিং এও কিন্তু ডেবিট ব্যালেন্সই থাকে। আচ্ছা, এবার হচ্ছিল 2/11-তে গুডস সোল্ড 2 লাখ টাকা, চার্জ জিএসটি জিএসটি। তাহলে 2/11-তে সেল করেছি, টু সেলস 2 লাখ টাকা, আর সেলস এর সাথেই জিএসটি যেটা হয় সেটা হচ্ছে আউটপুট সিজিএসটি, আউটপুট এসজিএসটি 6% করে 12,000 টাকা করে 24,000 টাকা হয়ে গেল এখানে। তাহলে 2/11। এবার হচ্ছে 5/11, পারচেজ গুডস 1 লাখ টাকা ফ্রম বারবি সিজি, এই যে একই, এটা কিন্তু ধারে পারচেজ করেছি, ধারে পারচেজ করার জন্য বারবির থেকে 1 লাখ টাকা, এটা ক্যাশ ব্যাংক থাকা সত্ত্বেও আমি কিন্তু কিছু এন্ট্রি করতে পারবো না, কারণ এটা ধার, ধার মানে ক্যাশের কোনো ব্যাপার নেই, এখানে কিছু এন্ট্রি হবে না। তখন এইটা হবে কোথায়, জার্নালে এন্ট্রি হবে। জার্নালে গিয়ে কি করবে, পারচেজ অ্যাকাউন্ট ডেবিট 1 লাখ টাকা, ইনপুট যেহেতু পারচেজ ইনপুট হবে, ইনপুট সিজিএসটি 6% করলে 6,000 টাকা, ইনপুট জিএসটি 6,000 টাকা, টু বারবি 1,12,000 টাকা, বিং গুডস পারচেজ অন ক্রেডিট। কেন এই ক্রেডিট পার্টটাকে করার জন্য আমি আবার জার্নালটা করতে গেলাম, কেন, যখন সিঙ্গেল কলম করেছিলাম তখন কিন্তু কোনো আমি ধারের ব্যাপারগুলো কিন্তু জার্নাল করিনি। কারণ হচ্ছিল ডবল কলমে করতে গিয়ে কিছু আসবে যেগুলো তোমাকে জার্নাল করতেই হবে, জার্নাল করতে হবে কেন, তার সাথে লিঙ্ক কিছু থাকে, তার জন্য জার্নাল করতে হয়। এবার তোমাকে পরে যখন ট্রানজাকশন করবো তখন তুমি বুঝতে পারবে। দেখো এবার 8 তারিখে পারচেজ স্টেশনারি 2,000 টাকা ইন ক্যাশ, তাহলে 8 তারিখে স্টেশনারি পারচেজ করছে, বাই স্টেশনারি 2,000 টাকা, এই জিএসটি ইনপুট, সিএসটি ইনপুট 120 টাকা। তারপরে ছিল 9 তারিখে পারচেজ গুডস রুপিস 1 লাখ টাকা ফ্রম হাবিল ইন ক্যাশ, হাবিলের থেকে কিনেছি, নাম দিয়েছি কিন্তু ক্যাশে কিনেছি বলে দিয়ে দিয়েছি, তার মানে এটা ক্যাশ, তাহলে বাই পারচেজ হবে, পারচেজ এখন ডেবিট, তাহলে বাই পারচেজ হবে, বাই পারচেজ, ক্যাশটা নিশ্চয়ই হবে না। 1 লাখ টাকা, ইনপুট সিজিএসটি 6,000 টাকা 6%, ইনপুট জিএসটি একই ডেট হবে, যেটা দিয়ে ইনপুট আউটপুট হবে সব ডেটটা কিন্তু, যেটা যেদিনের পারচেজ সেদিনের কিন্তু, যেদিনকে সেল সেদিনকে ডেটই হবে। এবার ছিল 12/11, গুডস সোল্ড টু সঞ্জয় 50,000, চার্জ সিজিএসটি। এই যে সঞ্জয়কে বিক্রি করেছি, ক্যাশ না ক্রেডিট কিচ্ছু বলা নেই, কিন্তু শুধু নাম দেওয়া আছে, ক্যাশ বলা নেই, বা ব্যাংক চেক পেয়েছি কিচ্ছু বলা নেই, তার মানে এটাকে আমাকে ধার ধরতে হবে, মানে ধারে বিক্রি করেছি। তাহলে 12/11টা এখানে ট্রানজাকশন 12/11টা, সঞ্জয় অ্যাকাউন্ট ডেবিট টু সেলস 56,000 দিয়ে, টু সেলস 50,000, আউটপুট জিএসটি 3,000, আউটপুট জিএসটি 3,000, থিং গুডস সোল্ড অন ক্রেডিট, এটা ন্যাশনাল লিখলাম। জার্নাল করার জন্য তোমাদের আগের ভিডিওতে বলেছি কি করে করতে হয়, সেটা দেখলে বুঝতে পারবে জার্নালে কিভাবে কি করতে হয়। 19 তারিখে ক্যাশ ডিপোজিট টু ব্যাংক 1 লাখ টাকা, 19 তারিখে ব্যাংক, তাহলে কি কেসটা হয়েছে, এটা এই হলো ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। সেই আগের সিঙ্গেল কলম করার সময় বলেছি ব্যাংক অ্যাসেট বেড়েছে, ব্যাংকে গিয়ে জমা হয়েছে, মানে ব্যাংক অ্যাসেটটা বেড়েছে আমার, তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। তাহলে এইখানে দেখো এই এন্ট্রিটা একটু ভালো করে খেয়াল করবে,
19 তারিখে কিন্তু দেখো ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, তাহলে বাই ব্যাংক 1 লাখ টাকা ক্যাশের ঘরে খরচা দেখাবো, এটা খরচার দিক। আর 19 তারিখে টু ক্যাশ 1 লাখ টাকা, এটা ব্যাংকের ঘরে জমা দেখাবো। তাহলে বলতে পারো তোমরা যে আমি তো বলেছিলাম যে যেই হেড থাকবে তার নাম আসবে না, কিন্তু একমাত্র ডবল কলম ক্ষেত্রেই কিন্তু এক্সেপশন আছে। এক্সেপশনটা কি? যদি ক্যাশ আমি ব্যাংক থেকে তুলি বা ক্যাশ যদি ব্যাংকে গিয়ে জমা দিই, তাহলে কিন্তু সেইটা দু সাইডেই আসবে। একবার ব্যাংক যদি জমা দিই তাহলে ব্যাংকে জমা দেখাতে হবে, এই যে ক্যাশ দিয়ে ব্যাংকের ঘরে জমা দেখাবো, আবার ব্যাংক থেকে গিয়ে ক্যাশের ঘরে খরচা দেখাবো, এটা জমা দিয়েছি ক্যাশ থেকে খরচা হয়ে গেছে, তাই না? দুদিকে হয়েছে না এফেক্টটা, এই জন্য দুটো এফেক্ট দেখাতে হবে, ক্যাশ থেকে খরচা আর ব্যাংকে গিয়ে জমা। আবার যদি তুলতাম তাহলে উল্টোটা হতো, তাহলে কি হতো, এইখানে ক্যাশ থেকে ব্যাংক থেকে খরচাও দেখাতো আর এখানে ক্যাশে এসে এখানে এসে জমা পড়তো ক্যাশটা, উল্টোটা হতো, তখন ক্যাশ এখন ডেবিট টু ব্যাংক উল্টো জার্নাল হতো। তাহলে সেই ক্ষেত্রে এইটা কিন্তু কন্ট্রা, এইখানে এই এলএফ এর ঘরে সি লিখে দিলাম কেন? সি মানে ছিল কন্ট্রা, কন্ট্রা এন্ট্রি কেন করলাম? এইটার কিন্তু আর কোনো লেজার হবে না, এই জন্য এই ঘরটাতে সি লিখে রেখে দিয়েছি, দেখে বোঝা যাবে যে এটা আর লেজার হবে না, লেজার ফোলিওর জায়গায় সি মানে কন্ট্রা এন্ট্রি হয়েছে, এটার সাথে এটার জন্য আর কোনো লেজার হওয়ার জায়গা নেই। যেহেতু ক্যাশ আর ব্যাংক আমি তো করতে পারতাম, ক্যাশ আর ব্যাংক দুটো অ্যাকাউন্ট খুলতে পারতাম লেজারে, যেটা আমি বলেছি তোমাদের যে এখানে সিঙ্গেল কলম অনেক সময় করে ক্যাশ অ্যাকাউন্ট ব্যাংক অ্যাকাউন্ট আলাদা করে করে, যদি করে তাহলে সেইটা হচ্ছিল ক্যাশ বুকের পারপাসটাই সলভ করছে। এখানে তো দুটো কলম একসাথেই করা হচ্ছে, যার জন্য ক্যাশ আর ব্যাংক আলাদা কোনো আর লেজার হবে না, তার জন্য এখানে কন্ট্রা বলে লিখে রেখে দিতে হয় 19 তারিখ, এটা ভালো করে খেয়াল করবে। 25 তারিখ গুডস সোল্ড হামিদা অফ রুপিস 40,000 রিসিভড চেক চার্জড। এইবার 25/11-তে একটা আমি 40,000 টাকা হামিদাকে বিক্রি করেছি, ক্যাশে বিক্রি করিনি, ক্রেডিটও বিক্রি করিনি, চেক পেয়েছি এটাতে। এইবার দেখো 25/11-তে কি চেক পেয়েছি, তাতে কি করতে হয়? 25/11-তে যে চেকটা পেয়েছি সেটা হচ্ছিল কি করতে হয় দেখো, এইখানে টু সেলস বলে আমি 40,000 টাকা ব্যাংকের করে জমা দেখাবো, চেক তো চেক গিয়ে ব্যাংকে জমা করে দিয়েছি, তাহলে ব্যাংকের করে জমা হয়ে গেল, ক্যাশ এদিকটা রিসিভ সাইড ব্যাংকের জমা হলো, ব্যাংকটা বেড়ে গেল, তাহলে এদিকে জমা বেড়ে গেল, তাহলে টু সেলস 40,000 টাকা, টু আউটপুট সিজিএসটি, টু আউটপুট জিএসটি দিয়ে সেলস এর সঙ্গে আউটপুট হয়, তাহলে আউটপুট সিজিএসটি জিএসটি করে 40,000 টাকা এটা চেক পেয়েছি। এই যে সেল গুডস 40,000 টাকা রিসিভড চেক চার্জ, তাহলে এই যে চেক পেয়েছি তার জন্য কিন্তু ওটা ব্যাংকের ঘরে গিয়ে জমা হয়ে গেল। হামিদা আছে কিন্তু থাকলেও কিন্তু চেক তো পেয়েছি, এটা ক্যাশ পাইনি ঠিক আছে, ক্রেডিট তো নয়, কেন চেক পেয়েছি, তাহলে ওটা ছিল ব্যাংকের ঘরে জমা হবে। এবার 26/11 পেইড আ চেক রুপিস 1,10,000 টু বারবি ইন ফুল এন্ড ফাইনাল সেটেলমেন্ট অফ পারচেজ। এই যে দেখো 26/11-তে 1,10,000 টাকা দিয়ে ফুল এন্ড ফাইনাল সেটেলমেন্ট, মানে ও আমার থেকে আরো কিছু বেশি টাকা পেত, তার থেকে ওকে 1,10,000 টাকা দিয়ে বাকি টাকা আমি ডিসকাউন্ট নিয়ে নিয়েছি, ওকে ও আমাকে ছাড় দিয়েছে, সেটা বলে ডিসকাউন্ট। এইবার দেখো এই যে বারবির থেকে কিনেছিলাম তখন তো এই যে জার্নাল দেখো 1,12,000 টাকা দিয়ে কিনেছিলাম, তো আমার থেকে 1,12,000 টাকা পাবে, বারবির অ্যাকাউন্টটা ক্রেডিট হয়ে আছে, ওকে আমার ক্রেডিটার। তাহলে এই বারবিকে তো আমি টাকা দিচ্ছি কত, একটা 1,10,000 টাকার চেক, তাহলে বাই বারবি 1,10,000 টাকার চেক হবে, এখানে খরচার দিকে দেবো, মানে এন্ট্রিটা কি হচ্ছে, বারবি অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক, মানে চেক বেরিয়ে যাচ্ছে, চেক দিয়ে ব্যাংক বেরিয়ে যাচ্ছে, ব্যাংকের থেকে টাকা বেরিয়ে যাচ্ছে, তো ব্যাংকের জায়গায় খরচা দেখিয়ে দেবো, এটা চেক পেমেন্ট হয়েছে বলে বাই বারবি 1 লাখ। তো বারবি তো অ্যাকচুয়ালি আমার কাছে 1,12,000 টাকা দাঁড়িয়েছিল, তাহলে তো ওকে যে ক্রেডিট এখানে ক্রেডিট করেছিলাম 1,12,000 টাকা, আর এখানে বারবি আমি ডেবিট করলাম 1,10,000 টাকা, তাহলে বারবি তো এখনো 2,000 টাকা পাবে দেখাবে, কিন্তু আসলে তো আমাকে ডিসকাউন্ট দিয়েছে, তাহলে এই ডিসকাউন্টটা দেওয়ার জন্য তখন আমি কি করবো, বারবিকে আবার এখানে ডেবিট করবো 26/11-তে, বারবি এখন ডেবিট 2,000 টাকা, তো ডিসকাউন্ট রিসিভড 2,000 টাকা। এই যে 2,000 টাকা ব্যাংকে রিসিভ পেলাম, সেইটা এই যে দেখাতে গেলাম, এটা তো আমাকে জার্নাল এন্ট্রিতে দেখাতেই হবে, এইটা যদি আমি জার্নাল এন্ট্রি না দেখাতাম তাহলে শুধু ক্যাশবুক ক্যাশ কলম ব্যাক কলম করে জার্নাল এন্ট্রি না করে যদি আমি ছেড়ে দিতাম, তাহলে অ্যান্সারটা তো সঠিক হতো না। তাহলে এই অ্যান্সারটাকে সঠিক করার জন্য, এইটাকে করার জন্য কিন্তু এই উপরের ধার বাকিগুলো কিন্তু আমাকে, যেহেতু জার্নাল করছি না,
তা জার্নাল করলে জার্নালের আগের এন্ট্রি গুলো কোথায় যাবে? ওগুলো বাদ যাবে? ট্রানজাকশন তো হয়েছে, তাহলে আগের এন্ট্রি গুলো থেকে করে আসতে হবে। দিয়ে এই জায়গা যখন আসবে তখন এই জায়গাটা আমি ডিসকাউন্ট অ্যালাউ রিসিপ্টটা এটা দেখিয়ে দেবো এইভাবে। ঠিক আছে? তাহলে বারবি এখানে ক্রেডিট হয়েছিল 1,12,000 টাকা, এখানে বারবি ডেবিট হলো 2,000 টাকা, এখানে বারবি ক্রেডিট হলো ডেবিট হলো 2,000, 1,10,000। তাহলে দুটো মিলিয়ে ডেবিট ক্রেডিট মিলে গেল 1,10,000, 2,000, 1,12,000, 1,12,000 ক্রেডিট, এটা মিলে গেল। এবার হচ্ছিল 28,11 কি স্যালারি পেড টু স্টাফ বা চেক। এইবার দেখো ওটা সিঙ্গেল কলমে কিন্তু এন্ট্রি করিনি, যেহেতু চেকে পেমেন্ট হয়েছিল, ক্যাশ পেমেন্ট হয়নি, তার জন্য এইখানে কিন্তু করতে হবে যেহেতু ব্যাংক কলমটা আছে। তাহলে 28,11 এই যে 28,11 আমি বাই স্যালারি 8,000 টাকা আমি পেমেন্ট করেছি স্যালারি হিসাবে, ব্যাংকের ঘর থেকে খরচা দেখিয়ে দিয়েছি, এদিকটা খরচের দিক 8,000 টাকা খরচা দেখিয়ে দিয়েছি। এটা হয়ে গেল। এবার ছিল 30/11 গুডস সোল্ড অফ ₹80,000 অন ক্রেডিট টু পরিধি চার্জ। এইটা ক্রেডিটে, তাহলে ক্যাশ বুকে আসবে না, কিন্তু যেহেতু জার্নাল করছিলাম জার্নালের মধ্যে কিন্তু এই ব্যাপারটা এসে যাবে যে পরিধিকে আমি 80,000 টাকা গুডস বিক্রি করেছি ওই জিএসটি সিজিএসটি নিয়ে ধারে, তাহলে পরিধি এখন ডেবিট, আমার ডেটার্স তৈরি হলো। আর টু সেলস 80,000 টাকা, টু আউটপুট সিজিএসটি, টু আউটপুট এসজিএসটি দিয়ে বিং সোল্ড গুডস সোল্ড ন্যারেশন লিখতে হয় জার্নালে। এইবার দেখো এই সমস্ত ট্রানজাকশন গুলো হয়ে গেল। এবার দেখো ক্যাশ আর ব্যাংক। তো আমি বলেছি যে ক্যাশের দিকে কিন্তু ডেবিট সাইডে সবসময় বেশি থাকবে বা ক্রেডিট সাইডে সমান হবে, কিন্তু কখনোই ক্রেডিট সাইড থেকে কম হতে পারে, মানে টাকা নেই আমি পেমেন্ট করে দিয়েছি তো হতে পারে না, সুতরাং এই ক্যাশটা সবসময় আমার বেশি থাকবে বা এটা সমান থাকবে। এখানে কিন্তু বেশি আছে, 3,24,000 টাকা আছে, এই যে 3,24,000 টাকা আমি টোটাল করলাম, দিয়ে এই খরচাগুলি মাইনাস করলে পরে 1,09,760। এই 1,09,760 টাকা এখানে বসিয়ে তো আমাকে মিলাতে হয়েছে। এই যে টাকাটা কম টাকাটা ধরে মিলাতে হয়েছে, এই টাকাটা কিন্তু ক্রেডিট সাইডটা কম, তাহলে কোন সাইডটা বেশি? ডেবিট সাইডটা বেশি, তাহলে এই টাকাটা কিন্তু ডেবিট ব্যালেন্স। তো এই যে পরের দিনের ডেট দিয়ে টু ব্যালেন্স বিডি 1,09,760 গ্রিন কালার করে দিয়েছি তোমাদের বোঝার সুবিধার জন্য। এবার ব্যাংকটাকেও আমি এরকম ব্যালেন্সিং করব। ব্যাংকের ক্ষেত্রে কিন্তু এই সাইডটা বেশি হবে, এই সাইডটা কম হবে, এই সাইডটা বেশি হবে, এই সাইডটা কম হবে, সবকিছুই হতে পারে, এটার কিন্তু কোনো ধরাবাঁধা রুলস নেই এইখানে। কেন? যেহেতু ব্যাংকের ক্ষেত্রে অনেক সময় ওভারড্রাফট পাওয়া যায়, আমার লোন থাকলে পরে আমি যদি টাকা নাও থাকে আমাকে লোন করে আমাকে টাকা দেয় ব্যাংক, এই জন্য এই ব্যালেন্সটা কিন্তু ডেবিট ক্রেডিট দু সাইডেই হতে পারে, ডেবিট ব্যালেন্স হতে পারে, ক্রেডিট ব্যালেন্স হতে পারে। যাই হোক এখানে কিন্তু ডেবিট ব্যালেন্স হয়ে আছে। তা আমার এখানে দেখলাম যে আমার এখানে যা আছে 1,44,800 টাকা ডেবিট বেশি আছে, আর ক্রেডিটে মাত্র 1,18,000 টাকা, তাহলে নিশ্চয়ই এটার থেকে এটা কম, তার মানে আমাকে এই সাইডে বসিয়ে মেলাতে হবে। তাহলে 1,44,800 টাকা বসালাম, এটা প্লাস মাইনাস করলে 26,800 টাকা। এই কম টাকাটা কোন দিকে কম? এই ক্রেডিট সাইডে কম। কার জন্য? কার থেকে কম? ডেবিট সাইড থেকে কম। তাহলে ডেবিট দিক থেকে এটা ক্রেডিট সাইডে কম, মানে ক্রেডিট এই ব্যালেন্সটা ডেবিট ব্যালেন্স, তাহলে এই 1 তারিখে ক্যাশের ঘরেও এই টাকাটা চলে আসবে 1,09,760, আর ব্যাংকের ঘরেও 26,800 টাকা দিয়ে এই 1 তারিখে ওপেনিংটা শুরু হয়ে যাবে। এই হচ্ছিল ডাবল কলম ক্যাশ বুক। আমার মনে হয় এটাতে বুঝতে খুব একটা অসুবিধা, যেহেতু একই এক্সাম্পল নিয়েছি তোমাদের বুঝতে হয়তো অসুবিধা হবে না, কারণ ওইটার সাথে তুমি মাঝে মাঝে কম্পেয়ার করতে পারে এই জার্নাল এই ট্রানজাকশনটা এখানে কি হয়েছিল, এখানে ট্রানজাকশনটা কি হয়েছিল, কেন হয়েছিল, তার যুক্তি খুঁজে পাবে, আমি বলে দিয়েছি সমস্ত। তারপরে এই জার্নালটা করা হয়েছে, জার্নালটা করার পর জার্নালে তো ডেবিট জানোই, ডেবিট গুলো আর ক্রেডিট গুলো সমান যোগ করতে হয়, দুটো সমান হতে হবে, যদি সমান না হয় তাহলে বুঝতে হবে আমি কোথাও এন্ট্রি ভুল করেছি। এবার এটা হয়ে গেল, এবার এখান থেকে লেজার টেজার যখন হবে তখন করতে হবে এটা। তো এইটা যখন এই ক্যাশবুকের লেজার হবে, ওই জার্নালের লেজার হবে, সবকিছুই হবে। এবার ডবল কলম ক্যাশবুকটা তোমরা বুঝতে পারলে, এবার দেখতে থাকো, পরে আমি দেখাচ্ছি ট্রিপল কলম ক্যাশবুক কি করে করতে হয়। এখন দেখো ট্রিপল কলম ক্যাশবুকে একটা এক্সাম্পল দিয়ে আমি কি করে করেছি। প্রথমে দেখো প্রিপেয়ার ক্যাশবুক অফ মিসার্স দিবাস এন্ড কোম্পানি লিমিটেড ফর দ্য মান্থ অফ নভেম্বর 2023। এখানে কিন্তু কোথাও বলা নেই যে এটা সিঙ্গেল কলম না ডবল কলম না ট্রিপল কলম, এগুলো কিন্তু এই ট্রানজাকশন দেখে বুঝতে হয়। যেরকম ধরো কিরকম ভাবে বুঝতে হবে, ধরো ক্যাশ আর ব্যাংক ব্যালেন্স দিয়ে দিয়েছে, তার মানে সেটা অবশ্যই ডবল কলম হবে। আর ট্রিপল কলম হবে কিনা সেটা দেখো, এখানে যে এই যে 3 নম্বরটা, এই সরি 6/11 ট্রানজাকশন আছে, সেখানে বলছে ডিসকাউন্ট অ্যালাউড 50 টাকা, তার মানে হচ্ছিল ট্রিপল কলমে সবসময় থাকবে হচ্ছিল 3টে কলম, সরি 3টে কলম, একটা হচ্ছিল ক্যাশ কলম, একটা হচ্ছিল ব্যাংক কলম, একটা হচ্ছিল ডিসকাউন্ট কলম, এটা দু সাইডই থাকবে।
এই ডেবিট পার্টটা তো থাকবে, আবার ক্রেডিট পার্টটা তো থাকবে। অ্যাজ ওয়েল যেরকম ডেট, পার্টিকুলার, লেজার ফোলিও, ওই এখানেও আছে আপনার তোমার এই সিঙ্গেল কলমে, ডাবল কলমে, এইখানেও কিন্তু এই পার্টটা তো থাকবেই। তার সঙ্গে অ্যাডিশনাল যেটা হচ্ছিল ডিসকাউন্ট অ্যালাউড আর ক্যাশ আর ব্যাংক, আর এখানে ডিসকাউন্ট রিসিভ, ক্যাশ আর ব্যাংক। তো এইখানে ডিসকাউন্ট অ্যালাউড লিখলাম, এখানে ডিসকাউন্ট রিসিভ লিখলাম, অথচ দুটোতেই ক্যাশ আর ব্যাংক, ক্যাশ আর ব্যাংক। এটা কেন হলো? কারণটা হচ্ছিল ডেবিট সাইডটা মানে হচ্ছিল, আমি আগেই বলেছি ক্যাশবুকের ডেবিট সাইডটা হচ্ছিল ইনকাম পার্ট, মানে যেই টাকাটা আমি পাচ্ছি সেই টাকাটার জন্য। রিসিভ সাইড এটা, যে টাকাটা ক্যাশ পাচ্ছি, ব্যাংক পাচ্ছি, সেই সাইডটা লেখার জন্য ছিল এই ডেবিট পার্টটা। তো এই ডেবিট পার্টে যখন আমি টাকা পাচ্ছি, তো ডিসকাউন্ট অ্যালাউড হচ্ছে কেন? মানে আমি টাকা পাচ্ছি মানে কিছু কম নিয়ে ওকে ছেড়ে দিচ্ছি, দ্যাট ইজ ডিসকাউন্ট অ্যালাউড। তো এইটা দেখে মনে হচ্ছে এটা তো রিসিভ সাইড, তো ডিসকাউন্ট অ্যালাউড তো আসলে খরচা বা আমার লস হয়ে গেল। হ্যাঁ, লস হলো, ঠিক আছে, কিন্তু সিস্টেমটা হচ্ছিল যেহেতু এই সেলস করেছিলাম, ডেটার্স পেয়েছি, তাহলে এই ডেটার্সকে যখন টাকাটা দিয়েছি, এখানে দেখা ডেটার্সকে যখন টাকাটা দিয়েছি, তাকে আমি কম টাকা নিয়ে ছেড়ে দিয়েছি, তাহলে ডেটার্সের দিকটাতে আমাকে ডিসকাউন্টটাও লিখতে হবে। তাহলে যেখানে আমি রিসিভ করছি সেই দিকে কিন্তু ডিসকাউন্ট অ্যালাউড হবে, আর যেখানে পেমেন্ট করছি সেইখানে কিন্তু ডিসকাউন্ট রিসিভ হবে। কেন? আমি যখন কাউকে পেমেন্ট করছি, সে আমাকে কিছু ডিসকাউন্ট দিচ্ছে, তাহলে আমি সেইখানে ডিসকাউন্ট রিসিভ করছি। তাহলে সেইখানে আমি হয়তো কেউ আমার থেকে 200 টাকা পাবে, আমি তাকে 175 টাকা দিলাম, আর 25 টাকা দিলাম না, সে আমাকে ছেড়ে দিয়েছে 25 টাকা। সেই 25 টাকাটা তাহলে আমি কি করলাম? আমি ডিসকাউন্ট রিসিভ করলাম। যে এই ডিসকাউন্ট রিসিভটা কিন্তু অ্যাকচুয়ালি আমার ইনকাম হলো, মানে গেইন হলো। তাহলে এই যে ইয়েটা রিসিভ সাইট আর পেমেন্ট সাইটের মধ্যে কিন্তু ক্যাশবুকে এই ডিসকাউন্ট অ্যালাউড আর ডিসকাউন্ট রিসিভের কিন্তু একটু মাইনুটলি খেয়াল করো, যে ডিসকাউন্ট অ্যালাউড হচ্ছিল যেখানে আমি টাকা পাচ্ছি, তার মানে রিসিভ সাইট, তাকে আমি কিছু ডিসকাউন্ট ছেড়ে দিচ্ছি, কিছু টাকা ছেড়ে দিচ্ছি, দ্যাট ইজ ডিসকাউন্ট অ্যালাউড। আর যেখানে আমি টাকা দিচ্ছি, এটা পেমেন্ট সাইট, তখন আমি কিছু টাকা দিচ্ছি বলে সে আমাকে কি করছে, কিছু আমাকে ছেড়ে দিচ্ছে, মানে আমি কিছু ডিসকাউন্ট পাচ্ছি, তাহলে এটা আমার ডিসকাউন্ট রিসিভড। ঠিক আছে? তো এইটা খেয়াল রাখতে হবে যে এটা ডিসকাউন্ট অ্যালাউডে, ডেবিট সাইডটা হচ্ছে ডিসকাউন্ট অ্যালাউড, আর ক্রেডিট সাইডটা হচ্ছে ডিসকাউন্ট রিসিভ। এই ঘরটা পরিষ্কার করে লেখাও আছে, দেখলে বুঝতে পারবে। এবার দেখো 1/11 তারিখে ক্যাশ ব্যালেন্স 3000 টাকা, ব্যাংক ব্যালেন্স 40,000 টাকা। কিছুই বলেনি, এটা ডেবিট ব্যালেন্স ক্রেডিট ব্যালেন্স। বলেছি যে কিছু বলা না থাকলে এটা বুঝতে হবে যে অবশ্যই, আর ক্যাশের সবসময় ডেবিট ব্যালেন্স, ওপেনিং ব্যালেন্সটা সবসময়, ওপেনিং ব্যালেন্সটা শুধু ক্লোজিং ব্যালেন্সটাও কিন্তু ডেবিট ব্যালেন্স হতেই হবে। ক্যাশ নেই, খরচা করে ফেলেছি তো হতে পারে না, তার মানে ক্যাশ আছে আমার কাছে, তাহলে এইটা 3000 টাকা এখানে ক্যাশের ওপেনিং ব্যালেন্স হলো। আর ব্যাংক ব্যালেন্সটা ডেবিট ক্রেডিট বোথ হতে পারে, কিন্তু যখন এখানে কিছু বলা নেই, এখানে কিছু বলেনি, তাহলে এটা ব্যাংকের কাছে আমার ডেবিট ব্যালেন্স, তাহলে 40,000 টাকা এটা আমার ব্যাংকের তরফ থেকে, মানে ক্যাশের ফ্রম দ্য ক্যাশ পয়েন্ট অফ ভিউতে এটা হচ্ছিল 40,000 টাকা আমার ডেবিট ব্যালেন্স। ব্যাংকিং পয়েন্ট অফ ভিউতে কিন্তু 40,000 টাকা আমার ক্রেডিট ব্যালেন্স, ওটা ব্যাংক দেখাবে আমাকে। আচ্ছা, 4/11/23 হচ্ছিল ক্যাশ সেলস 3,900 টাকা, ক্রেডিট সেলস 1,900 টাকা would be received at near future। কি বলেছে? ক্যাশ সেল হয়েছে, প্রথম দুটো ট্রানজাকশন আছে এখানে। ক্যাশ সেল হচ্ছে 3,900 টাকা, তাই টু সেলস 3,900 টাকা ক্যাশ সেলস, ক্যাশের ঘরে বসিয়ে দেবো। আর বলছে কি ক্রেডিট সেলস 1,900 টাকা would be received at near future। বলেছে যে 1,900 টাকার একটা ক্যাশ সেল হয়েছে, এই সরি ক্রেডিট সেল হয়েছে, ধার বিক্রি হয়েছে, কিন্তু এটা কয়েকদিনের মধ্যে আমি টাকাটা পেয়ে যাবো, এই কথা বলছে। তাহলে এটা নিয়ে আমাকে একটা জার্নাল লিখে, ক্যাশ বুকে কোনো ধারের এন্ট্রি হবে না, 4 তারিখের আমি একটা জার্নাল এন্ট্রি করে নেবো। 4 তারিখে ডেটার্স অ্যাকাউন্ট ডেবিট, কোনো নাম দেয়নি, ডেটার্স অ্যাকাউন্টে কোনো নাম যদি না থাকে, ধারই যদি হয় তাহলে ডেটার্স, যদি বিক্রি করি আর যদি কিনি তাহলে কিন্তু ক্রেডিটার্স। তাহলে এখানে বিক্রি করেছি, তাহলে ডেটার্স অ্যাকাউন্ট ডেবিট 1,900 টাকা, টু সেলস 1,900 টাকা, বিং গুডস সোল্ড অন ক্রেডিট, নারেশন লিখে দিয়েছি। এটা হয়ে গেল 4 তারিখের এন্ট্রিটা। এবার হচ্ছিল 6 তারিখ। 6 তারিখ বলছে পেইড আহমেদ এন্ড ব্রাদার্স বাই ক্যাশ 500। এইবার আহমেদ এন্ড ব্রাদার্স কে 500 টাকা আমি ক্যাশ দিয়েছি, তাহলে এটা পেমেন্ট সাইড, বাই আহমেদ এন্ড ব্রাদার্স 500 টাকা ক্যাশ থেকে বেরিয়ে গেল, ক্যাশের খরচা দেখিয়ে দিলাম, ক্রেডিট সাইড মানে খরচার দিক। এবার হচ্ছিল ওখানে আরেকটা ট্রানজাকশন আছে, রিসিভড ক্যাশ বাই ডেটার্স 1850 and discount allowed
50। মানে এই যে আমি এই যে দেখো 1900 টাকার যে সেলসটা আমি করেছিলাম, এই 1900 টাকার সেলসটা আমি ক্যাশ পাবো বা ব্যাংক চেক পাবো। ও আমাকে ক্যাশ দিয়েছে। কত টাকা ক্যাশ দিয়েছে? রিসিভড ক্যাশ বাই ডেটার্স 1850 টাকা, ডিসকাউন্ট অ্যালার্ট 50 টাকা। ডেটার্স এর থেকে আমি এখানে ইংলিশটা ভুল লিখেছে, রিসিভ ক্যাশ ফ্রম ডেটার্স হবে। যাই হোক, রিসিভ ক্যাশ ফ্রম ডেটার্স 1850 আর ডিসকাউন্ট অ্যালাউড 50 টাকা। যা ব্যাপারটা হচ্ছিল যে 1900 টাকার ইয়েটাকে আমি 1850 টাকা পেলাম, ওকে 50 টাকা ছেড়ে দিলাম। এই দেখো, ক্যাশ পেলাম বলে তো ডিসকাউন্ট অ্যালাউ করেছি, তাহলে ক্যাশ পেমেন্ট পেলাম মানে কি? আমার রিসিভ সাইডে দেখাতে হবে টু ডেটার্স বলে আমি কত টাকা দেখাবো? 50 টাকা ডিসকাউন্ট অ্যালাউড হয়েছে আর 1850 টাকা ক্যাশ পেয়েছি। তাই জন্য এই ডিসকাউন্ট অ্যালাউডটা হচ্ছিল ডেবিট সাইডে দেখাতে হবে, যদিও রিসিভ সাইড, কিন্তু ডিসকাউন্ট অ্যালাউডটা কিন্তু এইদিকেই দেখাতে হবে। তাহলে এইটা হচ্ছিল ডেটার্স এর ক্যাশে 1850 টাকা দেখা গেল আর ডিসকাউন্ট অ্যালাউড 50 টাকা হয়ে গেল। তাহলে এটা 1900 টাকার মিল হয়ে গেল। এবার হচ্ছিল 12/11 তে পেইড টু ভেন্ডার্স বাই মিনস অফ চেক ওয়ার্থ রুপিস 2900 টাকা। ভেন্ডারকে আমি একটা চেক দিয়েছি 2900 টাকা। ভেন্ডার মানে আমাকে যে বিক্রি করেছিল তাকে আমি চেক দিতে হয়েছে। ভেন্ডার মানে বিক্রেতা, হ্যাঁ, বিক্রেতা আমাকে চেক দিয়েছে, সরি আমাকে আমি তাকে চেক দিয়েছি 2900 টাকার। তাহলে 12/11-তে আমি একটা চেক দিয়েছি 12/11-তে বাই ভেন্ডার 2000, ভেন্ডার অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক। তাহলে বাই ভেন্ডার বলে ব্যাংক থেকে খরচা দেখিয়ে দেবো 2900 টাকা। তারপরে হচ্ছিল 13/11 পেইড ইউটিলিটি বিলস ইন ক্যাশ 300। এখানে দুটো ট্রানজাকশন আছে, আর বট গুডস বাই চেক 1000। তাহলে ইউটিলিটি বিলস দিয়েছি 300 টাকা, এটা খরচের দিক। 13/11 বাই ইউটিলিটি বিলস 300 টাকা ক্যাশ, এখানে ক্যাশ থেকে বেরিয়ে গেছে, ক্যাশ থেকে গেছে, ক্যাশ থেকে খরচা হয়ে গেল। এবার আর হচ্ছিল গুডস পারচেস করেছি চেকে 1000 টাকা, তো বাই পারচেস হবে, পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু গুডস, সরি পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক। তো বাই পারচেস বলে ব্যাংক থেকে 1000 টাকা খরচা দেখিয়ে দেবে। এটা 13 তারিখ হয়ে গেল। এবার হচ্ছিল 19 তারিখ drew from bank for office use 200 and personal withdrawal of 1000। দুটো ট্রানজাকশন আছে। তো ব্যাংক ফ্রম ব্যাংক ফর অফিসের পারপাসে আমি 200 টাকা ব্যাংক থেকে উইথড্র করেছি। তাহলে কি জার্নাল এন্ট্রি অ্যাকচুয়ালি কি এটাতে? এটা জার্নাল এন্ট্রি ছিল ক্যাশ হলো আমার কাছে, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক, ব্যাংক হচ্ছিল অ্যাসেট ডিক্রিজ করেছে, ফর্মুলা অনুযায়ী অ্যাসেট ডিক্রিজ করলে ক্রেডিট হয়, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক, এখানে 200 টাকা। তাহলে এইখানে দুটো এন্ট্রি আসবে। তোমার ডবল এন্ট্রির সময় বলেছি যে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট মানে বাই ক্যাশ হবে, আর টু ব্যাংক মানে টু ব্যাংক করে ক্যাশে জমা হবে। বাই ক্যাশ করে 200 টাকা ব্যাংক থেকে খরচা দেখাতে হবে, ব্যাংকের কমে গেল, আর টু ব্যাংক বলে ক্যাশে এসে জমা হলো, ক্যাশে জমা বেড়ে ক্যাশের টাকাটা বেড়ে গেল, এখানে জমার দিকে 200 টাকা দেখাতে হবে। এখানে লেজার ফোলিওর জায়গায় কিন্তু কোনো নাম্বার আসে না বলে এখানে ঠিক লেজার ফোলিওর জায়গায় সি লিখে রাখতে হবে। পরে ভবিষ্যতে যে এন্ট্রিটা কোথা থেকে কি এলো দেখলেই বোঝা যাবে। সি লেখা আছে মানে কন্ট্রা এন্ট্রি, এটা কন্ট্রা, এটা কন্ট্রা, এটা সি লেখা আছে, এটা সি লেখা আছে। ঠিক আছে, 19 তারিখ হয়ে গেল। 20 তারিখ রিসিভড এ চেক ফ্রম বিকাশ 2800 টাকা এন্ড ডিপোজিটেড ইনটু, সরি আরেকটা এন্ট্রি বাকি আছে 19 তারিখের, পার্সোনাল উইথড্রল অফ ক্যাশ উইথ 1000। 1000 টাকা পার্সোনাল উইথড্রল হয়েছে। মানে পার্সোনাল উইথড্রল মানে কি? এই উইথড্রল মানে ব্যাংক থেকে উইথড্রল না। যদি ব্যাংক থেকে উইথড্রল হতো তো পরিষ্কার বলতো যে ব্যাংক থেকে উইথড্রল হয়েছে। পার্সোনাল উইথড্রল মানে এই যে এটার যে মালিক, দিবাসান কোম্পানির যে মালিক আছে, সে এই ব্যাংক মানে ব্যবসা থেকে 1000 টাকা নিয়ে গেছে, তার খরচের জন্য, কোনো কারণের জন্য সে নিয়েছে, তাহলে পার্সোনাল উইথড্রল। এটাকে পার্সোনাল উইথড্রল কথাটা দেখলেই বা উইথড্রল বা ড্রয়িং এই কথাটা দেখলেই বুঝতে পারবে যে এটা মালিকের সঙ্গে জড়িত। তাহলে বাই ড্রয়িং। কেন ড্রয়িং? বাই ড্রয়িং, ড্রয়িং অ্যাকাউন্ট ডেবিট হলো টু ক্যাশ, তাহলে ক্যাশ তো লিখবো না, অপোজিটটা লিখবো, তাহলে বাই ড্রয়িং হবে 1000 টাকা ক্যাশ থেকে আমি খরচা দেখিয়ে দেবো। ড্রয়িং মানে মালিকের সঙ্গে রিলেটেড, ক্যাপিটালের সঙ্গে অ্যাডজাস্ট হবে গিয়ে পরে। আবার 20 তারিখ রিসিভড এ চেক ফ্রম বিকাশ রুপিস 2800 এন্ড ডিপোজিট ইনটু ব্যাংক। বিকাশ থেকে একটা 2800 টাকা চেক পেয়েছি এবং ব্যাংকে জমা দিয়েছি। এবার দেখো টু বিকাশ, ক্যাশ অ্যাকাউন্ট ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু বিকাশ, তাহলে টু বিকাশ হলো বলছি ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ লিখছি ব্যাংকে কেন, যেহেতু ব্যাংক কলমটা আছে এই জন্য এটা ব্যাংক অ্যাকাউন্ট ডেবিটটা মুখে বলতে হবে, বা জার্নালিটিটা এইরকমই হয়। হ্যাঁ, তো ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু বিকাশ, তাহলে এইখানে 2800 টাকা ডাইরেক্ট ব্যাংকে গিয়ে জমা হয়ে যাবে। এই যে টু বিকাশ বলে
ডাইরেক্ট ব্যাংকে গিয়ে 2800 টাকা জমা করেছি চেকটা, কারণ এখানে বলে দিয়েছে যে রিসিভ চেক অ্যান্ড ডিপোজিট ইনটু দ্য ব্যাংক। এবার হচ্ছিল 21 তারিখ, রিসিভ বাই চেক ফ্রম দয়াল রুপিস 1360 অ্যান্ড ডিসকাউন্ট রুপিস 140 নট ডিপোজিটেড। মানে এই যে একটা দয়ালের থেকে 1360 টাকার একটা আমি চেক পেয়েছি এবং তাকে 140 টাকার যে ডিসকাউন্ট দিয়েছি, এই চেকটা কিন্তু আমি জমা করিনি, ব্যাংকে জমা করিনি। তাহলে ব্যাংকে যদি জমা না করি, আমার পকেটে রেখে দিই, আমার ক্যাশ বাক্সে রেখে দিই, তাহলে এটা নিয়ে কিন্তু ক্যাশব্যাক অ্যাকাউন্টে কোনো অ্যাকাউন্টিং হবে না, শুধু জার্নাল এন্ট্রি হবে। কিরকম ভাবে জার্নাল এন্ট্রিটা হবে এইবার দেখো। 21 তারিখে যে চেকটা আমার কাছে এসে রয়েছে, সেই চেকটার একটা হিসাব রাখতে হবে তো, এমনি চেকটা রেখে দিলে তো হবে না। তাই চেকটা যদি আমি এন্ট্রি করি তাহলে আমার মনে থাকবে পরে ইন ফিউচার যে একটা চেক পাওয়া গেছিল, সেই চেকটা কোথায় গেল, খুঁজতে সুবিধা হবে। চেকটা এমনি যদি রেখে দিই, তার কোনো এন্ট্রি না করি, তাহলে কিন্তু চেকটা যে কোনো মুহূর্তে হারিয়ে গেলেও কোনো ট্রেস থাকবে না, চেকটা এসেছিল কি আসেনি। এইখানে যদি লিখে রাখি তাহলে আমার সুবিধা হবে, যে ফিউচার যে চেক ইন হ্যান্ড মানে হচ্ছিল চেকটা আমার হাতে আছে। তাহলে চেক ইন হ্যান্ড 21 ডেবিট 1360 টাকা, ডিসকাউন্ট অ্যালাউড 140 টাকা, অ্যান্ড টু দয়াল 1500 টাকা। তাহলে ডিসকাউন্ট অ্যালাউড হচ্ছিল ডেবিট হয়, কারণ কোনো খরচ বা লস বা এক্সপেন্স হলে মানে হলে সেটাকে আমরা ডেবিট করি। তাহলে চেক ইন হ্যান্ড ডেবিট 1360 টাকা, ডিসকাউন্ট অ্যালাউড ডেবিট 140 টাকা, দয়াল 1500 টাকা। তাহলে এইটা জার্নাল এন্ট্রি করে রেখে দেবো, এই জন্যই জার্নাল এন্ট্রি জার্নালটা খুলতে হয়েছে। ঠিক আছে। আচ্ছা, এইবার হচ্ছিল 25/11 ক্যাশ সেলস 2100 টাকা। 25/11-তে ক্যাশ সেলস হয়েছে, 25/11-তে ক্যাশ সেলস টু সেলস, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস 2100 টাকা ক্যাশে জমা হয়ে গেল। এবার হচ্ছিল 28/11 না 25/11 আরেকটা এন্ট্রি আছে, পেইড ওয়েজেস বাই ব্যাংক 1500 টাকা। তাহলে এইটা একটা খরচ, তাহলে খরচ মানে ছিল ক্রেডিট সাইডে আসবে, বাই ওয়েজেস 1500 টাকা, মানে ওয়েজেস এখন ডেবিট টু ক্যাশ টু চেক বা টু ব্যাংক। তাহলে চেক তো লেখা হয় না, ব্যাংক লেখা হয়। ওয়েজেস এখন মানে চেকে দিয়েছি, তাহলে ওয়েজেস এখন ডেবিট, ওয়েজেস এখন ডেবিট টু ব্যাংক 1500 টাকা ব্যাংক থেকে খরচা হয়ে গেল। তাহলে এইটা ওয়েজেস এইটা হয়ে গেল, এই যে পেইড ওয়েজেস বাই ব্যাংক। আচ্ছা, এবার হচ্ছে 28 তারিখ ডিপোজিটেড দয়ালস। এই যে দয়ালস চেকটা পাওয়া গেছিল, এইখানে যে নট ডিপোজিটেড যে লেখা আছে না 21 তারিখে দয়ালের থেকে যে চেকটা পাওয়া গেছিল, এইবার কিন্তু চেকটা আমি দয়ালের চেকটা আমি জমা করলাম 28 তারিখে নিয়ে। জমা করলাম, তাহলে আমি কি ব্যাংকের কাছে জমা দেখাবো? তাহলে তখন ক্যাশ ইন হ্যান্ডটা ডেবিট করেছিলাম, এই যে জার্নালিতে ক্যাশ ইন হ্যান্ড ডেবিট করেছিলাম, এইবার ক্যাশ ইন হ্যান্ডটাকে আমি ক্রেডিট করে দেবো, মানে ক্যাশ ইন হ্যান্ডটাকে জিরো করতে হবে। তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, মানে অ্যাসেট বাড়ছে, ব্যাংকে জমা করছি মানে কি অ্যাসেট বাড়ছে, তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট হবে টু চেক ইন হ্যান্ড দিয়ে 1360 টাকা ব্যাংকের ঘরে জমা দেখিয়ে দেবো 28 তারিখে। এবার হচ্ছিল 29 তারিখ। 29 তারিখে ছিল পেমেন্ট বাই চেক টু তিন্নি ফর রুপিস 175 এন্ড ডিসকাউন্ট রিসিভড রুপিস 25। এই যে তিন্নিকে আমি একটা চেক দিয়েছি, তাহলে তিন্নিকে যখন আমি চেক দিয়েছি, তাহলে পেমেন্টের দিক থেকে কিন্তু ডিসকাউন্ট রিসিভ হবে। পেমেন্টের ঘরে কিন্তু এই যে পেমেন্টের ঘর, এখানে ডিসকাউন্ট রিসিভড, আর রিসিভডের ঘর এটা কিন্তু ডিসকাউন্ট অ্যালাউড ঘর হবে। ঠিক আছে। তাহলে তিন্নিকে আমি চেক দিয়েছি বাই তিন্নি 175 টাকার একটা চেক দিয়ে দিয়েছি, আর 25 টাকা সে আমার থেকে হয়তো 200 টাকা পেতো, তাহলে আর 25 টাকা আমি সে আমাকে ডিসকাউন্ট দিয়েছে, তো আমি ডিসকাউন্ট রিসিভ করেছি, আমার ইনকাম হয়েছে একটা। আচ্ছা, আর 30 তারিখে দয়াল চেক হ্যাজ বিন ডিসঅনার্ড এন্ড রিটার্ন বাই। এই যে দয়াল যে আমাকে যে চেকটা দিয়েছিল, এই রিসিভ চেক 1360 টাকা ধরে রেখেছিলাম, জমা দিনি, পরে জমা দিলাম, এই যে ডিপোজিট দয়াল চেক 28 তারিখে। 30 তারিখে দেখা গেল ব্যাংক আমাকে জানালো যে দয়ালের চেকটা রিটার্ন হয়েছে। তাহলে এটা আবার একটা এন্ট্রি করে রাখতে হবে আমাকে। তাহলে এন্ট্রিটা কি হবে? এন্ট্রিটা হবে অ্যাকচুয়ালি হচ্ছিল তখন এই যে এইখানে ডান দিকে করেছি, এটা কিন্তু তোমার জার্নাল এন্ট্রিতে আসবে না, এটা কি আসবে সেটা আমি বলছি, কিন্তু জার্নাল এন্ট্রিটা এরকম হওয়া উচিত। দয়াল অ্যাকাউন্ট ডেবিট 1500 টাকা, টু ব্যাংক 1360 টাকা, টু ডিসকাউন্ট অ্যালাউড ক্রেডিট 140 টাকা। ডিসকাউন্ট অ্যালাউড কিন্তু যেহেতু খরচ বা লস, এইটা কিন্তু ডেবিট হওয়া উচিত। তাহলে আমি ক্রেডিট করলাম কেন? যেহেতু ওকে ডিসকাউন্ট আমি অ্যালাউ করেছিলাম আগে, তখন আমি ডিসকাউন্ট অ্যালাউড ঘরকে ওকে আমি ডেবিট করেছিলাম।
তাহলে এই ডিসকাউন্ট অ্যালাউড তো আসলে হয়নি, এখন তো চেকটা রিজনার হয়েছে, তাহলে এই ডিসকাউন্ট অ্যালাউডটাকে জিরো করতে হবে। তাহলে ডিসকাউন্ট অ্যালাউডটা আমি একবার ডেবিট করেছি, এবার ডিসকাউন্ট এখানে কিন্তু ডিসকাউন্ট যদি আর্ন করতাম তাহলে কিন্তু ডিসকাউন্ট রিসিভ হতো এই জায়গাটাতে, এটা তো ডিসকাউন্ট আর্ন হয়নি। ডিসকাউন্ট অ্যালাউড যেটা হয়েছিল সেটা কমে গেল, কমাতে হবে, যেহেতু করেছিলাম সেটা কমাতে হচ্ছে ডিসকাউন্ট অ্যালাউডটা। তাহলে টু ডিসকাউন্ট অ্যালাউডই হবে, ডিসকাউন্ট রিসিভ বলে দেখানো যাবে না কিন্তু, কেন ডিসকাউন্টের অ্যালাউডের জন্য আলাদা, ডিসকাউন্ট রিসিভের জন্য আলাদা। তাহলে অ্যালাউডটা হয়নি বলে অ্যালাউডটাকে রিভার্স করে দিলাম। তাহলে দয়াল এখন ডেবিট 1500 টাকা, মানে আমি এখন দয়ালকে আমি আবার ডিটার্স তৈরি করবো, বা ও আমাকে অ্যাসেট, ওর থেকে আমি আবার টাকা পাবো, ওকে আমি ডেবিট করলাম টু ব্যাংক। ব্যাংক আমার থেকে 1360 টাকা, আমি 1360 টাকা এখানে জমা করেছিলাম, চেক ইন হ্যান্ড বলে যে 1360 টাকা ব্যাংকের ঘরে জমা করেছিলাম, সেটা আমার ব্যাংক বললো যে না হবে না, তাহলে 1360 টাকা আমাকে মাইনাস করতে হবে, তাহলে 1360 টাকা ব্যাংকের ক্রেডিট করে দিতে হবে, আর টু ডিসকাউন্ট অ্যালাউ 140 টাকা। তাহলে এইখান থেকে তখন কি হবে, বাই দয়াল বলে এইখানে 1360 টাকা ব্যাংকের ঘরে 1360 টাকা এখানে জমা করেছিলাম, 1360 টাকা এখানে কিন্তু আমি আবার খরচ দেখিয়ে দেবো। তাহলে 1360 টাকা আমার এদিকে নাল হয়ে গেল, দুটো মিলে জিরো হয়ে গেল, আর এই অ্যাকচুয়াল জার্নাল এন্ট্রিটা এলো কিন্তু বাকিটা। তো বাকিটা কি, দয়াল অ্যাকাউন্ট ডেবিট 140 টাকা, ডিসকাউন্ট অ্যালাউড ক্রেডিট 140 টাকা। এই এই পুরো জার্নালটা দেখানোর জন্য আমি এটা এখানে লিখেছি, এটা কিন্তু অ্যাকচুয়াল টোটাল জার্নাল এন্ট্রি না, এখানে কিন্তু আসলে পার্ট পার্ট করে আসবে, ডিসকাউন্টের ব্যাপারে ছিল এই জায়গাটায় আসবে, আর যেটা ব্যাংক কমে গেছে ব্যাংকের জন্য আমি ব্যাংকের ঘরে খরচ দেখিয়ে দেবো। তাহলে এই পুরো ট্রিপল কলাম ক্যাশবুকটা কিন্তু দেখে ফেললে কি করে ডিসকাউন্ট রিসিভ, কি ডিসকাউন্ট অ্যালাউড হয়। এখানেও কিন্তু সেই ব্যালেন্সিং করতে হবে, ক্যাশের কলমটা ব্যাংকের কলমটা ব্যালেন্সিং করতে হবে। তা আগেই বলেছি যে ক্যাশ কলমে কিন্তু সবসময় ডেবিট সাইডটা বেশি হবে বা খরচের সমান হবে। তাহলে এখানে আমি দেখে নিচ্ছি যে এটা একটু বেশিই আছে, 11,050 টাকা। তো 11,050 টাকা আমি এদিকে বসিয়ে এইটা খরচটাকে মাইনাস করে দেখা গেল কম কত টাকা আছে, বাই ব্যালেন্স সিডি করে সেই 9,250 টাকা দিয়ে এই ঘরটাকে মিলিয়ে দেবো। এইখানে ব্যাংক কলমেও কিন্তু 44,160 টাকা আমার জমা আছে, আর এখানে খরচ আছে কিন্তু কম, তাহলে 44,160 টাকা দিয়ে বসিয়ে বাকি টাকা খরচ টাকাটাকে মাইনাস করে 37,025 টাকা দিয়ে ব্যালেন্সটাকে মিলিয়ে দেবো। তাহলে যেই টাকাটুকু কম দিয়ে মিলিয়েছি সেইটা কোনটার জন্য বেশি, ডেবিট পার্টটার জন্য বেশি, তাহলে ডেবিট পার্টটার জন্য বেশি হয় তো যদি, তাহলে এটা ক্রেডিট সাইডে লিখিয়েছি কিন্তু এটা অ্যাকচুয়ালি ডেবিট ব্যালেন্স। তাহলে ক্যাশও ডেবিট ব্যালেন্স, ব্যাংকও ডেবিট ব্যালেন্স। ঠিক পরের দিন মাসের প্রথমেই, মাসটা শেষ হয়ে গেল, প্রথমেই ছিল মাসের জন্য ক্যাশ বুক করা হয় একটা মাসে, ডিসেম্বর 1 করে টু ব্যালেন্স বিডি বলে 9,250 টাকা আর 37,025 টাকা ব্যাংকের ঘরে বসিয়ে দেবো ব্যালেন্সটা। এবার হচ্ছে ডিসকাউন্ট, ডিসকাউন্ট অ্যালাউড বা ডিসকাউন্ট রিসিভের কোনো ব্যালেন্সিং কিচ্ছু হবে না, দুই দিক থেকে প্লাস মাইনাস কিচ্ছু হবে না, শুধু প্লাস করে রেখে দিতে হবে। টোটাল ডিসকাউন্ট অ্যালাউড কত, 50 টাকা, এখানে আরো থাকতে পারতো, ডিসকাউন্ট রিসিভ এখানে টোটাল 25 টাকা, এখানে আরো কিছু থাকতে পারতো, দিয়ে টোটাল এই টোটালটা তখন লেজারে চলে যাবে, টোটালটা যে ডিসকাউন্ট বা ব্যালেন্স শিট যখন করব তখন এইটা ইয়েতে ট্রেডিং অ্যাকাউন্ট প্রফিট এন্ড লস দেখাতে হবে। এই ছিল সিস্টেম, এই ছিল ট্রিপল কলাম ক্যাশবুকটা। আমাদের নিশ্চয়ই আশা করি বুঝতে অসুবিধা হয়নি, যদি পজ করে করে দেখে নেবে একটু প্রথম থেকে ইয়ে পর্যন্ত, বা একটু রিওয়াইন্ড করবে, দেখলে বুঝতে পারবে। যদি কোনো তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা কমেন্ট করে তোমার ফোন নাম্বার দিতে পারো বা কমেন্ট করতে পারো, বা তোমাদের ওখানে মেইল অ্যাড্রেস দিলে পরে দিয়ে আমি তাহলে মেইলে আমি তোমাদের সাথে মেইল করে দিতে পারবো, বলতে পারবো, তাহলে তোমাদের সুবিধা হবে। আশা করি এমনি যা বুঝিয়েছি তাতে আমার মনে হয় ট্রিপল কলাম ক্যাশবুক করতে তোমাদের আর অসুবিধা হবে না। ঠিক আছে, দেখতে থাকো, এরপরে আমি দেখাবো পিটি ক্যাশবুকটা কি করে করতে হয়। এখন দেখো আমি পিটি ক্যাশবুক করার একটা এক্সাম্পল রেখেছি, সেখান থেকে এই পিটি ক্যাশবুক কি করে করতে হয় সেটা আমি তোমাদের দেখাচ্ছি। এখানে লেখা আছে প্রিপেয়ার পিটি ক্যাশবুক ফ্রম দ্য ফলোইং ট্রানজাকশনস, দ্য ইমপ্রেসড অ্যামাউন্ট ইজ ₹5,000। আর নভেম্বর মাসে 2023-এর বিভিন্ন ডেটে কি কি খরচ হয়েছে বা কিছু সেইটা নিয়ে তার ট্রানজাকশন গুলো দিয়েছে, এটা থেকে আমাকে পেটি ক্যাশ তৈরি করতে হবে। তাহলে পেটি ক্যাশ বুকের ফর্মুলাটা কি, ফরম্যাটটা কি, এই পেটি ক্যাশ বুক লিখলাম। এইবার দেখো এইখানে এই অ্যামাউন্ট রিসিভড, সিবিএফ মানে ক্যাশ বুক ফোলিও, ডেট, পার্টিকুলার্স, ভাউচার নাম্বার, টোটাল পেমেন্ট, আর হেড ওয়াইজ বিভিন্ন খরচগুলোর জন্য আলাদা আলাদা কলম। তাহলে এইখানে যখন আমি
এটা লেজারের মতো নয় কিন্তু যে দুটো সাইড করলাম আলাদা, সেরকম নয়। এটা ছিল ক্যাশ রিসিভের একটা পার্ট থাকবে আর ক্যাশ পেমেন্টের একটা, টোটাল পেমেন্টের একটা ব্যাপার থাকবে। তো এইখানে দিয়ে এইখানে ক্যাশ রিসিভ এই জায়গাগুলোতে হয়ে যাবে। বিক্রি টিক্রি যদি করি তাহলেও এইখানে হবে। আর যদি পেমেন্ট করি সমস্তটা এখানে আসবে, তার ইন্ডিভিজুয়াল গুলো কোন কোন হেডে আছে সেগুলো ডিটেলসকে। এটাকেও কিন্তু কলমনারও বলে বা অ্যানালিটিক্যাল ক্যাশ বুকও বলা হয়, যেহেতু প্রত্যেকটা খরচকে আলাদা আলাদা করে দেখানোর। আর যদি সিম্পল পেটি ক্যাশ বুক হতো তাহলে কিন্তু এই ঘরগুলো আর হবে না, এগুলো কিন্তু বাদ হয়ে যাবে। তাহলে শুধু টোটাল পেমেন্টের জায়গাটা আসবে, এই তারপরে এখানে রিসিপ্ট দিয়ে যায়। হ্যাঁ, এই হচ্ছিল ব্যাপার। এবার হচ্ছিল পেটি ক্যাশ বুক। কেন পেটি ক্যাশ বুক? এই জন্য যে বড় বড় ফার্ম গুলো যাদের লাখ লাখ টাকার ইনকাম হচ্ছে বা এক্সপেন্স হচ্ছে বা কিছু হচ্ছে, তাদের কাছেও তো অনেক খরচ আছে, যেই খরচগুলো খুবই তাদের কাছে ট্রিভিয়াল, মানে খুবই তুচ্ছ, অল্প সামান্য, মানে 200 300 400 টাকা। সেই জন্য আর বড় ক্যাশিয়ার কিন্তু ওই ছোট ক্যাশিয়ার খরচ ফরচ নিয়ে অত মাথা কামাতে চায় না। সে বলে আমি তাহলে একটা ছোট কাউকে একজনকে দিয়ে দেওয়া হবে তার আন্ডারে, তাকে মান্থলি একটা টাকা দিয়ে দেওয়া হবে, যে টাকা থেকে তুমি এই কিছু পেন্সিল কিনতে হবে, পেন কিনতে হবে, কাউকে চা খাওয়াতে হবে, টিফিন দেবে, এইসব ছোটখাটো খরচগুলো তুমি ওইখান দিয়ে করবে, মাসের শেষে আমাকে টোটাল হিসাবটা দিয়ে দেবে। তাহলে এই যে ছোট ক্যাশিয়ার, যে তাকে পেটি ক্যাশিয়ার বলা হয়, এই পেটি ক্যাশিয়ার যেভাবে হিসেবটা রাখবে তার জন্য পেটি ক্যাশবুকের সিস্টেমটা আছে। তাহলে পেটি ক্যাশবুক হচ্ছিল মিনিমাম অল্প খরচগুলোর জন্য, ছোট ছোট খরচগুলোর জন্য একজন হেড ক্যাশিয়ারের আন্ডারে একটা পেটি ক্যাশিয়ার রাখা হয়। সেই পেটি ক্যাশিয়ার ছোট ছোট, তাতে এই ছোট খরচগুলো যদি করতে দেখা যায় তাহলে তাকে তো ক্যাশ বুকে বিরাট করে বড় একটা ক্যাশ বুক করতে হবে। অনেক, আমি তো অল্প কয়েকটা এন্ট্রি নিয়েছি, একটা বড় বড় ফার্মে এই ধরনের এন্ট্রি ট্রানজাকশন বহু ঘটে। তার জন্য এইসব ক্ষেত্রে কি হয়, ওই ছোট ক্যাশিয়ারকে মানে পেটি ক্যাশিয়ারকে দায়িত্ব দেওয়া থাকে, তাকে হেড ক্যাশিয়ার কিছু টাকা দিয়ে দেয়, সেখান থেকে সে খরচা করে, তারপরে সেই হিসাব বুঝিয়ে দেয়, আবার সে টাকা নেয়, এরকম ভাবে চলতে থাকে। তাহলে পেটি ক্যাশিয়ার এই জন্য পেটি ক্যাশ বুক রাখা হয়। তাহলে এইখানে হচ্ছিল প্রথমে সরি ইমপ্রেসড অ্যামাউন্ট 5,000 টাকা। তাহলে 5,000 টাকা দিয়ে সেই পেটি ক্যাশিয়ারটা শুরু করছে, পেটি ক্যাশিয়ার তার ক্যাশটা শুরু করেছে। তাহলে 1/11/23 টু ক্যাশ। বাট অ্যাকচুয়ালি জার্নাল এন্ট্রিটা হয়েছে কিন্তু এই যে এখানে জার্নাল এন্ট্রি গুলো আমি দেখেছি, এটা কিন্তু পেটি ক্যাশ করতে গেলে, পেটি ক্যাশ বুক করতে গেলে কিন্তু এগুলো লাগবে না। কিন্তু তুমি ব্যাপারটা তোমরা সব বুঝে নাও যে কি করে হয়েছে। জার্নাল এন্ট্রি এটা কিন্তু হেড ক্যাশিয়ার তার জার্নাল এন্ট্রিতে এরকম করবে যে পেটি ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। তাহলে পেটি ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, তাহলে টু ক্যাশ, এখানে পেটি ক্যাশ লিখবে না, টু ক্যাশ করে এইদিকে রিসিভের কলমটাতে এই টাকাটা আসবে, এইদিকে আসবে পেমেন্টে আসবে না, কিন্তু রিসিভের দিকের থেকে 5,000 টাকা সে বসিয়ে দেবে। এবার 1 তারিখে ক্যারেজ দিয়েছে, 400 টাকা ক্যারেজ খরচা হয়েছে, তাহলে 1 তারিখে বাই ক্যারেজ 400 টাকা, এবার ক্যারেজের ঘরে 400 টাকা আবার বসিয়ে দেবো। আর এবার ছিল জেরক্স চার্জেস 255 টাকা 2 তারিখে। তাহলে 2 তারিখে জেরক্স চার্জেস 255 টাকা। প্রিন্টিং স্টেশনারি জেরক্স চার্জ বলে কোনো চার্জ অ্যাকাউন্টিং এ লেখা হয় না, নর্মালি কতগুলো হেড আছে স্পেসিফিক, যেই হেড গুলোর মধ্যেই সব ঢুকিয়ে দেওয়া হয় থাকে। তাহলে এটা প্রিন্টিং স্টেশনারি, প্রিন্টিং স্টেশনারি 255 টাকা। এক একটা যখন খরচ আমি দেখাবো, তখন যখন টোটাল পেমেন্টে দেখাবো, তার কিন্তু ইন্ডিভিজুয়াল কলমগুলোতে সেটা দেখিয়ে দিতে হবে। যদি না দেখায় তাহলে কিন্তু আমার ভুল হয়ে যাবে, পরে কিন্তু অঙ্ক মেলাতে পরে মুশকিল হয়ে যাবে। এই জন্য মাথায় রাখতে হবে যে আমি যখন টোটাল পেমেন্ট দিচ্ছি তখন ওই ইন্ডিভিজুয়াল ব্রেকআপ গুলো তার হেডে কিন্তু আমি বসিয়ে দিয়ে যাবো সঙ্গে সঙ্গে, পরে করবো এরকম হবে না আর কি। 2 তারিখে আরো কিছু ট্রানজাকশন আছে। বাস ফেয়ার 106 টাকা। 2 তারিখে বাস ফেয়ার দেওয়া হয়েছে 106 টাকা। তাহলে বাই বাস ফেয়ার 106 টাকা টোটাল পেমেন্টে। এবার ট্রাভেলিং বাস ফেয়ার বলে কোনো হেড হয় না, হেডটা হচ্ছে অ্যাকচুয়ালি ট্রাভেলিং এক্সপেন্সেস। হ্যাঁ, তাহলে এটা 106 টাকা ট্রাভেলিং এক্সপেন্সেস দেবে। তারপরে 3 তারিখে দেখো সোল্ড ওল্ড নিউজ পেপার। 3 তারিখে পুরনো কিছু নিউজ পেপার ছিল, সেটা বিক্রি হয়েছে, তাহলে এটা তো পেমেন্ট নয়, এটা তো রিসিভড। তাহলে এইটা কিন্তু ঠিক উল্টো দিকে বসবে। এই যে তাহলে জার্নাল এন্ট্রিটা কি অ্যাকচুয়ালি, যে পেটি ক্যাশিয়ার সেল করছে, তাহলে পেটি ক্যাশ ডেবিট টু সেল। হ্যাঁ, অ্যাকচুয়ালি ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, কিন্তু ক্যাশ তো এখানে করবে না, ও তো ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট করবে না, ও তো পেটি ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট করে, পেটি অ্যাকাউন্ট ডেবিট টু সেল ওল্ড নিউজ পেপার 3 তারিখে। এটা এই রিসিভ ঘরে বসবে, এটা কিন্তু পেমেন্ট সাইডে হবে না, এখানে কিন্তু একটা ডট দিয়ে যেতে হবে পুরোটা। ঠিক আছে, তাহলে 3 তারিখ হয়ে গেল। 4 তারিখ হচ্ছিল রিফ্রেশমেন্ট টু ফর এমপ্লয়িজ। এমপ্লয়ীদের রিফ্রেশমেন্ট দেওয়া হয়েছে, মানে কিছু খাওয়ার, চা বিস্কুট কিছু খাওয়ানো হয়েছে 4 তারিখে। তাহলে এটা এক্সপেন্স
বাই রিফ্রেশমেন্ট ফর এমপ্লয়িজ 208 টাকা, এটা টোটাল পেমেন্টে বসাবো, টোটাল পেমেন্টে 208 টাকা। ঠিক রিফ্রেশমেন্ট এক্সপেন্সেস একই হেড আছে, তাহলে এখানে 208 টাকা বসিয়ে দেবো। 4 তারিখ গেল, এবারে ছিল 6 তারিখ। কুরিয়ার চার্জেস 285 টাকা, 6 তারিখে কুরিয়ার বাই কুরিয়ার চার্জেস 285 টাকা। এটা এটা কুরিয়ার চার্জেস বলে কোনো হেড হয় না, পোস্টেজ এক্সপেন্সেস হয়, পোস্টেজেসে 285 টাকা বসা যায়, পোস্টেজ স্ট্যাম্প হয়, পোস্টেজ চার্জেস হয়, যাই হোক। এবারে ছিল রিফ্রেশমেন্ট ফর কাস্টমার, কাস্টমারদের কিছু 8 তারিখে কিছু খাওয়ানো হয়েছে, চাটা কিছু খাওয়ানো হয়েছে, এই জন্য 8 তারিখে বাই রিফ্রেশমেন্ট ফর কাস্টমার এই 398 টাকা। এটাও রিফ্রেশমেন্ট এক্সপেন্সের একটি এক্সপেন্স, যেটা এমপ্লয়ীদের আর কাস্টমারদের একই 398 টাকা, এই রিফ্রেশমেন্ট এক্সপেন্সেস হিসাবে আমি বসিয়ে দেবো। 8 তারিখ চলে গেল, এবারে ছিল 10 তারিখ ক্যারিজ, আবার সেই ক্যারিজ কিছু খরচ হয়েছে মালপত্র আনা বা পাঠানোর জন্য 300 টাকা, তাহলে বাই ক্যারেজ হবে, বাই ক্যারেজ, ক্যারেজ এখন ডেবিট টু পেটি ক্যাশ, তাহলে বাই ক্যারেজ দিয়ে 300 টাকা পেমেন্ট হয়ে যাবে, আর ক্যারেজের ঘরে 300 টাকা বসে যাবে। এবার হচ্ছিল ট্যাক্সি ফেয়ার টু ম্যানেজার, এই অফিসের যে ম্যানেজার সে 890 টাকা ট্যাক্সি ফেয়ার নিয়েছে, কোথাও গেছে ট্যাক্সি ফেয়ার গেছে তার, ঠিক আছে। তাহলে 15 তারিখে দেখো 15 তারিখে ট্যাক্সি ফেয়ার ম্যানেজার 890 টাকা টোটাল পেমেন্টে গেছে। এটা ট্রাভেলিং এক্সপেন্স, এটা কিন্তু ট্রাভেলিং এক্সপেন্সের দিকে যাবে, ঠিক আছে। ট্যাক্সি ফেয়ার বলে কোনো হেড হবে না, আলাদা হেড হয় না অ্যাকচুয়ালি, যেগুলো মানে নর্মালি ব্যাংক অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে যেসব হেডগুলো ব্যবহার হয় সেগুলো কিন্তু আমি উপরে লিখেছি। স্টেশনারি, স্টেশনারিতে 170 টাকা খরচা হয়েছে, বাই স্টেশনারি 170 টাকা, এটা প্রিন্টিং এন্ড স্টেশনারিতে 170 টাকা খরচা হয়ে যাবে। 18 তারিখ, 18 তারিখে হয়ে গেল। এবার রিপেয়ার অন ফার্নিচার, ফার্নিচার কিছু রিপেয়ার করতে হয়েছে 700 টাকা, এটা হচ্ছিল রিপেয়ার অন ফার্নিচার। আর 29 তারিখে 700 টাকা, এই 700 টাকা রিপেয়ার, এটা হচ্ছিল রিপেয়ার্স এন্ড মেইনটেনেন্স, রিপেয়ার্স এন্ড মেইনটেনেন্স এর ঘরে 700 টাকা যাবে, এই যে 700 টাকা রিপেয়ার্স এন্ড মেইনটেনেন্স এর ঘরে 700 টাকা, ঠিক আছে। হেডটার নাম রিপেয়ার্স এন্ড মেইনটেনেন্স। 30 তারিখ, 30 তারিখ হচ্ছিল মিসলিনিয়াস এক্সপেন্সেস হয়েছে 250 টাকা, সে বিভিন্ন খরচের জন্য একটা কোনো পার্টিকুলার কোনো ইয়ে নয়, বিভিন্ন ইয়েতে 250 টাকা খরচা হয়ে গেছে 30 তারিখে। তাহলে 30 তারিখে সরি 30 তারিখে মিসলিনিয়াস এক্সপেন্সেস 250 টাকা টোটাল পেমেন্টে বসাবো, আর তার ইন্ডিভিজুয়াল কলমটা তো 250 টাকা বসিয়ে দেবো পার্টিকুলার কলমে। এইবার ছিল টোটাল, এইবার আমি ব্যালেন্সিং করবো। ব্যালেন্সিং করতে গিয়ে এখানে 5112 টাকা রিসিভ সাইডটা সবসময় বেশি হয়, সেটা ধরে নিয়ে 5100 টাকা এখানে 112 টাকা এখানে বসিয়ে দিলাম। এবার খরচটা 3962 টাকা মাইনাস করলে বাই ব্যালেন্স 1150 টাকা, তাহলে 1150 টাকা আমার হাতে রয়েছে। এইবারে 1150 টাকাটা টু ব্যালেন্স বিডি বলে পরের ডেটে, পরের মাসের প্রথম দিকে প্রথম দিনেই 1150 টাকা আমি টু ব্যালেন্স বিডি করে এই রিসিভ সাইডে রেখে দেবো। তাহলে এটা তো এই মাসের রিসিভ, এই জন্য এখানে রিসিভ সাইডে আমি 1150 টাকা রাখি। এইবার হচ্ছিল, এইবার দেখো আমি লিখে রেখেছি যে 3850 টাকা টু ক্যাশ, মানে আবার সে ক্যাশ রিসিভ করেছি হেড ক্যাশিয়ারের থেকে 3000 সময়। কেন হঠাৎ 3850 টাকা কেন বলেছে? এই যে দেখো এখানে বলেছে দ্য ইমপ্রেসড অ্যামাউন্ট ইজ 5000, মানে ইমপ্রেসড অ্যামাউন্ট বলতে বোঝায়, ইমপ্রেসড বলতে হচ্ছে যে একটা ফিক্সড অ্যামাউন্ট প্রথম থেকেই মাসের প্রথমেই বা একটা বছরের প্রথমেই হয়তো ঠিক করে রাখা আছে যে পেটি ক্যাশিয়ারকে প্রতি মাসে কত টাকা আমি তাকে দিয়ে শুরু করতে হবে তাকে। তাহলে যদি কম থাকে তাহলে কম টাকাটার জন্য তাকে বাকি টাকা দিয়ে তাকে 5000 টাকা করে দিতে হবে। তাহলে 1150 টাকা তার হাতে আছে, তাহলে আরো 3850 টাকা দিলে পরে 5000 টাকা টোটাল দিয়ে শুরু করতে পারে। তাহলে সেই 5000 টাকা দিয়ে শুরু করতে গেলে 3850 টাকা হেড ক্যাশিয়ার থেকে নিতে হবে। তাহলে পেটি ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, হেড ক্যাশিয়ার লিখলো তো এখানে টু ক্যাশ এসে যাবে 3850 টাকা। এই জন্য বলেছি এটা এডিশনাল এন্ট্রি ফর ইমপ্রেস সিস্টেম। যদি এটা ইমপ্রেস সিস্টেম না হতো, এটা ইমপ্রেস সিস্টেম বলেই দিয়েছে তার জন্য আমাকে এটা করে দিতে হবে। যদি এটা ইমপ্রেস সিস্টেম না হতো তাহলে কিন্তু এই এন্ট্রিটা পরের মাসে এই 1 তারিখে এই 3850 টাকা করার দেখানোর কোনো দরকার নেই, কোনো সিস্টেমই নেই। এই 1150 টাকা দিয়ে সে শুরু করবে, এবার যখন টাকা লাগবে তখন নন ইমপ্রেস, তো নন ইমপ্রেস মানে হচ্ছিল যে যখন টাকা লাগবে তখন নিয়ে নেবে। আর ইমপ্রেস মানে যে 5000 টাকা শেষ হয়ে গেলে আর দেবে না তা না, কিন্তু মাসের মাঝখানে যদি শেষ হয়ে যায় তাহলে তো দিতেই হবে। কিন্তু সিস্টেমটা হচ্ছিল 5000 টাকা দিয়ে তাকে মাসটা শুরু করতে হবে, এরকম ব্যাপার। তাহলে বাকি টাকাটা ইমপ্রেস সিস্টেমে এসে গেল। এইবার এই যে এটা এবারে
হেড ক্যাশিয়ার যে জার্নাল এন্ট্রিটা করে সেটা তোমাদের দরকার নেই, একটু দেখে রাখো। তার জন্য যদি পেটি ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট প্রথমে যখন এই 5,000 টাকা দিয়েছিল, এইখানে যে টু ক্যাশ 5,000 টাকা, হ্যাঁ 1/11 তারিখে পেটি ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। এবার যখন এই হিসাবটা বুঝে পেলো, এবার এই টোটাল গুলোকে কিন্তু নিয়ে এসে এবার জার্নাল এন্ট্রিটা করবে হেড ক্যাশিয়ার। কি করবে, ক্যারেজের হচ্ছিল 700 টাকা, ক্যারেজের হচ্ছিল 700 টাকা, তারপরে হচ্ছিল প্রিন্টিং স্টেশনারি 425 টাকা, প্রিন্টিং স্টেশনারি 425 টাকা, এবার হচ্ছিল ট্রাভেলিং এক্সপেন্সেস হচ্ছিল 996 টাকা, ট্রাভেলিং এক্সপেন্সেস 996 টাকা, ডেবিট হবে, সব ডেবিট এক্সপেন্স হচ্ছে। রিফ্রেশমেন্ট হচ্ছিল 606 টাকা, রিফ্রেশমেন্ট হচ্ছিল 600 টাকা, আর পোস্টেজ এক্সপেন্সেস হচ্ছিল 285 টাকা, পোস্টেজ এক্সপেন্সেস 285 টাকা ডেবিট হলো। এরপরে হচ্ছিল রিপেয়ার্স এন্ড মেইনটেনেন্স হচ্ছিল 700 টাকা, রিপেয়ার্স এন্ড মেইনটেনেন্স হচ্ছিল 700 টাকা ডেবিট হলো। মিসলেনিয়াস এক্সপেন্সেস 250 টাকা ডেবিট হয়, 250 টাকা ডেবিট হবে মিসলেনিয়াস। এগুলো যদি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা যদি করতে হতো তো কত বড় জার্নাল হয়ে যেত। এই জন্য টোটাল মাসেরটা একবারে নিয়ে নিল, তাহলে ওর সুবিধা হয়ে গেল, একটা জার্নাল এন্ট্রি দিয়ে কিন্তু পুরো মাসের এই খরচগুলোকে দেখানো হয়ে গেল টু পেটি ক্যাশ। এবার পেটি ক্যাশ ডেবিট করেছিল, পেটি ক্যাশকে ক্রেডিট করে দেবে 3,962 টাকা দিয়ে। এইবার যখন এই যে একটা ওল্ড নিউজ পেপার বিক্রি হয়েছিল, সেটাও তার পেটি হেড ক্যাশিয়ারের হেডে চলে আসবে। তো পেটি ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেল ওল্ড নিউজ পেপার, এখানে 112 টাকা। আর এইবার যখন ইমপ্রেস সিস্টেম, যেখানে লিখে রেখেছি এই যে অ্যারো দিয়ে, দ্য অ্যাডিশনাল এন্ট্রি ফর ইমপ্রেস সিস্টেম, এটা অ্যাডিশনাল এন্ট্রি ফর এই যে ইমপ্রেস সিস্টেমের জন্য এইটা অ্যাডিশনাল এন্ট্রি। ইমপ্রেস সিস্টেম না থাকলে এন্ট্রিটা হবে না। তাহলে পেটি ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 3,962 টাকা, যেটা দিয়ে 5,000 টাকা, সরি 3,850 টাকা, সরি এটা, তাহলে এই 3,850 টাকা পেটি ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ করে বিং পেটি ক্যাশ পেইড, এই ইমপ্রেস সিস্টেমের মধ্যে 3,850 টাকা নিয়ে এটাকে এবার জার্নাল। এই পার্টটা কিন্তু এই পার্টটা, এই পুরো পার্টটা কিন্তু এইটা কিন্তু পুরো হেড ক্যাশিয়ার পার্ট, এটা কিন্তু পেটি ক্যাশিয়ারের কোনো পার্ট নয়। শুধু তোমাদের বোঝার সুবিধার জন্য হেড ক্যাশিয়ার কিভাবে মাসের শেষে বা মাসের প্রথমে পেটি ক্যাশ নিয়ে কিভাবে ডিল করে সেটা দেখানোর জন্য এটা আমি করেছি। যদি কখনো চায় কোনো কোশ্চেনে, তাহলে এটা দেখিয়ে দেবে। এটা তোমাদের অ্যাডিশনাল সুবিধা হলো, কি করা হবে সেটা ব্যাপারটা বুঝতে পারলে, পুরো ব্যাপারটা পেটি ক্যাশ নিয়ে কি করে ডিল করা হয় একটা বড় ফার্মের ক্ষেত্রে, তাহলে নিশ্চয়ই এটা তোমরা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। পেটি ক্যাশ বুক, তাহলে আমি এই পুরো ভিডিওটা তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছো যে সিঙ্গেল কলম ক্যাশ বুক, ডবল কলম ক্যাশ বুক, ট্রিপল কলম ক্যাশ বুক, ক্যাশ বুকের রুলস, পেটি ক্যাশ বুক সমস্তটাই দেখিয়ে দিয়েছি। এবং তোমাদের যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করবে, তোমাদের ফোন নাম্বার দিতে পারো কমেন্ট করে, আমি ফোনে কন্ট্যাক্ট করে নেবো, বা মেইল অ্যাড্রেস দিতে পারো, মেইলে তোমাদের সাথে আমি চ্যাট করে নেবো, তোমাদের বলে দেবো কি অসুবিধা হচ্ছে তোমাদের থেকে জেনে নিয়ে, তোমাদেরকে আশা করি তোমাদের কোনো প্রবলেম থাকলে সেগুলো আমি সলভ আউট করতে পারবো।